আসসালামু আলাইকুম। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই লাইভে উপস্থিত আছো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা একটু আগে ক্লাস শুরু করার কথা ছিল, কিন্তু সারা দেশে বৃষ্টি এবং অন্য সব আবহাওয়ার দুর্যোগ মিলিয়ে ক্লাসটা শুরু করতে একটু দেরি হচ্ছিল লোডশেডিংয়ের কারণে। আশা করছি যে এখন সব কিছু ঠিকঠাক। তোমরা যদি আমাকে ঠিকঠাক শুনতে পাও আমাকে একটু কমেন্ট করে জানাবো যে তোমরা ক্লিয়ারলি সব কিছু দেখতে পাচ্ছ কিনা। আমরা এই মুহূর্তে লাইভ আছি স্কুল অফ এক্সেলেন্স এবং ইংলিশ উইথ বাকি দুটা পেজ থেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ওয়ান শট নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমি আমার এন্ডে একটু চেক করছি সবকিছু ঠিকঠাক। আমার এন্ডে সবকিছু ঠিকঠাক, আশা করছি তোমাদের এন্ডে সবকিছু ঠিকঠাক আছে। এই ইউনিটে আমরা দুইটা মডেল টেস্ট নিয়েছিলাম তোমাদের জন্য। সেই মডেল টেস্টগুলোর সলভ আমরা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো, যে ঠিক কীভাবে কোন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, কোন কোন জায়গা থেকে কোন ধরনের প্রশ্ন হয়, সেগুলোকে আমরা মেনটেন করার চেষ্টা করেছি। একদম শুরুতে আমাদের ফেসবুকের পেজে এবং ইউটিউবে তোমাদের জন্য একটা লাইভ ক্লাস, ফ্রি ক্লাস দেওয়া ছিল। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণের যে ক্লাসটি হয়েছিল, সেই ক্লাসের একদম শেষে আমি এই ট্যালিটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় সাধারণত। আমরা দেখেছি যে আচ্ছা অল ওকে, ঠিক আছে ঠিক আছে, কমেন্টে তোমরা জেনেছো অল ওকে। আচ্ছা, এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো হয়। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে ফ্রি প্লে লিস্ট আছে সেখানেও ক্লাসটাকে আরেকবার দেখে নিতে পারো চাইলে। মানে গত বছরগুলোতে কোন কোন জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল আমরা সেটা দেখার চেষ্টা করেছি। যারা জয়েন করছো ওয়ালাইকুম সালাম সবাইকে। আচ্ছা, আমি এই ধারাটাকে বজায় রাখার চেষ্টা করেছি এবং সেট ওয়ানে আমরা একটু সমাধান দেখার চেষ্টা করবো। যে 1 নাম্বার সেটে আমাদের টোটাল 28টা প্রশ্ন ছিল, যেটা রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে থাকে। সেই ধাঁচেই 28টা প্রশ্নের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে প্রথম 8টা 1 থেকে 8 আমাদেরকে অ্যান্সার করতে হয় সাধারণত প্যাসেজ থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যাসেজ দেয়, সেখান থেকে 8টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। প্যাসেজের নিয়ম কি আমরা বলেছিলাম যে প্যাসেজ দেখার সময় আমরা পুরো প্যাসেজটাকে আগেই পড়বো না, আমরা আগে চলে যাবো কোশ্চেনগুলোতে, কোশ্চেনগুলো আগে দেখে আসবো, যাতে করে আমরা যখন প্যাসেজ সলভ করার চেষ্টা করবো তখন আমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে সেটা দেখলে আমি বুঝতে পারবো যে আমাকে কীভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সো চলো দেরি না করে আমরা শুরু করি। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্যাসেজ? আচ্ছা, মেইন ফোকাস যখন জানতে যাচ্ছে তখন আমাকে প্যাসেজটা পুরোটা পড়ে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, প্যাসেজ পুরোটা পড়ে আমাকে দেখতে হবে যে এখানে 4টা অপশন দেওয়া আছে। ক্লাইমেট চেঞ্জ ইন গাজা, তার মানে গাজার যে মানে সিচুয়েশন সেটা নিয়ে প্রশ্ন এসছে, সেটা মোটামুটি ক্লিয়ার আমাদের কাছে। সো আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট ইন প্যালেস্টাইন নিয়ে প্রশ্ন আসছে কিনা, হিউম্যান রাইট ক্রাইসিস ইন গাজা এটা নিয়ে প্রশ্ন আসছে কিনা, যে গাজায় যে মানবিক মানে হত্যাকাণ্ড ওরা করছে ইসরায়েলিরা, সেই জায়গায় একটা মানবিক বিপর্যয় চলছে সেটা নিয়ে প্রশ্ন করেছে কিনা, ট্যুরিজম ইন মিডল ইস্ট অর সামথিং এরকম কিনা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড ইন অ্যাজ প্রবলেম? আচ্ছা, প্রবলেম যেটা গাজা সিভিলিয়ানরা ফেস করছে সেটা হিসেবে মেনশন করা হয় নাই কোনটা? নিচে 4টা অপশন দেওয়া আছে, তার মানে 3টা প্রবলেম মেনশন করা থাকবে প্যাসেজে, একটা থাকবে না। সো ইটস ভেরি গুড আমাদের জন্য। আমরা জাস্ট প্যাসেজটা পড়লে এক দফা জেনে যাবো যে কোনটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, হোয়াট হ্যাজ বিন দ্য রেসপন্স টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? তার মানে আমরা খুঁজবো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে প্যাসেজে কোথায়। যেখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনদের রেসপন্স নিয়ে কথা বলা হবে সেখানে 4টা অপশন, যে কন্ডেমনেশন অ্যান্ড কল ফর সিজফায়ার, সাপোর্ট মিলিটারি অ্যাকশন, ইগনোরিং দ্য ক্রাইসিস, এনকারেজিং ইভাকুয়েশন। এই 4টা অপশনের মধ্যে কোনটা থাকবে প্যাসেজটা আমরা ধরলেই দেখতে পারবো ইনশাআল্লাহ। Number 4, which word from the passage means forcible move from one's home? একজনের ঘর থেকে তাকে জোর করে বের করে দেয়া প্যাসেজের কোন শব্দটাকে বোঝায়? যখন ভোকেবস থাকবে আমাদের জন্য ইজি, যে আমরা ভোকেবসকে চাইলেই এইখান থেকে যেটা আছে সেটা চাইলে মানে ধরে ফেলতে পারি। আবার অনেক সম্বন্ধের অর্থ যদি না বুঝি বা এক্সাক্ট কোন মিনিংটা প্যাসেজে প্রকাশ করেছে সেটা বোঝার জন্য আমাদেরকে একটু চেক ব্যাক করতে হবে যে সিজ, ডিসপ্লেসমেন্ট, অ্যাপিল, রেজলিউশন। আমরা অনেকটাই বুঝে গেছি যে বি নাম্বারটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, একটু দাগায় রাখলাম, বাট সিওরিটি দিচ্ছে না। মানে তোমরা পরীক্ষার হলে যেটা করবা সেটাই করার চেষ্টা করছি। নাম্বার 5, চুজ দ্য সিনোনিম অফ সিজফায়ার। নিচের শব্দটা সিজফায়ার নামে একটা শব্দ থাকবে, সেটার মানে কি? আমরা সেটাও জানি অ্যাটাক, রিটালিয়েশন, ইনভেশন এগুলো যায় না, পিস এগ্রিমেন্ট হইতে পারে। আমরা দেখবো যে প্যাসেজে এর বাইরে অন্য কোনো মিনিং দিচ্ছে কিনা। মানে মোটামুটি যদি এটাই থাকে তাহলে আমরা নিয়ে নিব। আচ্ছা, দ্য ওয়ার্ড ডিপ্রাইভড একইভাবে সিনোনিম থেকে আচ্ছা, মোস্ট নিয়ারলি মিনস মানে সিনোনিম চাইছি, তাহলে ব্লেসড, প্রোভাইডেড, এনকারেজ সবগুলাই মানে মিলে না, এটার সাথে হয় না, একমাত্র ল্যাকিংটাই আমরা দেখতে পাচ্ছি হয়। তারপর আমরা একটু প্যাসেজটাকে দেখবো। আচ্ছা, দ্য How has the destruction of infrastructure affected civilians? সিভিলিয়ান যারা তাদেরকে কিভাবে এফেক্ট করেছে? কোনটা? ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার। স্বাভাবিকভাবেই ঘরবাড়ি ভেঙে দিলে কি হয়,
চারটা অপশন দেওয়া আছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করবো প্যাসেজ পড়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেখানে বলা হচ্ছে কোন টোনে, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ, প্যাসেজের টোনটা কেমন ছিল, কোন টোনে প্যাসেজটাকে লেখা হয়েছে সেটা আমাদেরকে, যে হিউমারাস, অপটিমিস্টিক, ক্রিটিক্যাল, এমপ্যাথিক নাকি ইনডিফারেন্ট, কোন ওয়েতে এটাকে লেখা হয়েছে আমরা এটা একটু দেখার চেষ্টা করবো। সো এতক্ষণ পর্যন্ত একটা প্রশ্ন দেখলাম, ঝটপট চলে যাবো আমরা একদম প্যাসেজে, এই জিনিসগুলোকে একটু মাথায় রেখে যে কোন কোন জিনিসগুলো আমাদের ছিল। ওকে, the ongoing crisis in Gaza represents one of the most severe human rights emergencies in recent history. দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আচ্ছা, for years Palestinians in Gaza have endured blockade, violence and displacement. এই যে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ডটা আমরা পেয়েছি, ডিসপ্লেসমেন্ট মানে কি, নিশ্চয়ই কাউকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, তার ঘর থেকে যখন কাউকে বের করে দেওয়া হবে তখন আমরা পাবো যে ডিসপ্লেসমেন্ট, তাহলে ফোর্সিবলি রিমুভাল ফ্রম সামওয়ানস হোম, যখন একজনের ঘর থেকে তাকে বের করে দেওয়া হয় তখনই সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট ডাকি, যেটা আমাদের জন্য এখন রাইট অ্যান্সার বি নাম্বারটা থাকছে। তার মানে তাদের, গাজাবাসীর, তাদের যে প্যালেস্টাইনের তারা যেখানে থাকার কথা ছিল সেইটাকেই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্টের অর্থটা ঠিকঠাক আছে, তার মানে 4 নাম্বারটা বি ঠিকঠাক। ওকে ওকে, তারপরে আসো, thousands of civilians including children have lost their lives due to continuous airstrikes and military operation. The lack of access to basic necessities as clean water, electricity, medical aid has worsened. worsened দেখো এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, বাট আমরা একটু দেখি। worse মানে একটা সিচুয়েশনের খারাপ, মানে ব্যাড, worst এরকম থাকে। সো worst থেকে আমরা দেখবো worsened, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা আছে যে খুবই ঘোরতর হয়েছে। দ্য হিউম্যানিটেরিয়ান কন্ডিশন, আচ্ছা তাহলে এইখানে 3টা কন্ডিশনের কথা বলা হচ্ছে, ক্লিন ওয়াটার, ইলেকট্রিসিটি, মেডিকেল এইড, তাহলে কোনটা উল্লেখ করা হয় না এরকম একটা প্রশ্ন ছিল। লেটস গো, আমরা একটু খুঁজি। এই যে 2 নাম্বার প্রশ্নটাতেই দেখো, 2 নাম্বার, এটা আনসার করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ এ প্রবলেম ফেসড বাই গাজা সিভিলাইজেশন, গাজার সিভিলিয়ান্সদের প্রবলেম না নিচের কোনটা, ল্যাক অফ ইলেকট্রিসিটি বলা হয়েছে, তার মানে এটা প্রবলেম। ফর ইন্টারনেট সার্ভিস, ডিস্ট্রাকশন অফ স্কুল অ্যান্ড হসপিটাল, যেহেতু ডিসপ্লেসমেন্ট হয়েছে তার মানে হয়েছে ব্লকেজ এবং মিলিটারি অপারেশন দুইটাই হয়েছে, তাহলে কোনটা ঝামেলা না, সেটা হচ্ছে এখানে ইন্টারনেটের পোর্ট সার্ভিস কি আছে না নাই সেটা নিয়ে প্যাসেজে কোনো কথা বলে নাই। তোমার মনে হইতে পারে যে এখানে ইলেকট্রিসিটি নাই, সেখানে মানে থাকবেই না, এটা তো একটা প্রবলেম ভাইয়া, বাট প্যাসেজে এটা বলে নাই। তুমি আমি জানি প্রবলেম, বাট প্যাসেজ যখন মেনশন করে নাই তখন আমরা এইটাকে অপশন হিসাবে ধরবো না। এই বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে প্রো ইন্টারনেট সার্ভিস সম্পর্কে প্যাসেজে বলা হয় নাই। তোমরা যারা অ্যান্সার করবা অবশ্যই প্রশ্নের নাম্বার লিখে অ্যান্সারটা করবা, 2টা সেট প্রশ্ন, সো একটু লম্বা ক্লাস হইতে পারে, বাট থাকো, আশা করছি যে ক্লাস শেষে আমাদের কিছু জিনিস কাজে দিবে ইনশাল্লাহ। সো প্রত্যাশা, ভেরি গুড অ্যান্সার দিস ইন্টারনেট, বাট অপশনটা লিখে, হ্যাঁ নাম্বারটা লিখেছে 2 নাম্বার বি, এভাবে অ্যান্সার দাও, 2B এভাবে অ্যান্সার দাও। আচ্ছা, তারপর international organizations have condemned the violation international law calling for immediate ceasefire and protection of the civilization. কয়েকটা জিনিস চলে আসছে এখানে একই লাইনে, খেয়াল করো কি কি আসছে। তারা অর্গানাইজেশনগুলো কন্ডেম করছে এই ভায়োলেশনের জন্য এবং সিজফায়ার, ইমিডিয়েট সিজফায়ারের জন্য কল করছে। তাহলে আমাদের কাছে 2টা প্রশ্ন সম্ভবত ছিল যেটা আমি রিকল করতে পারতেছি, আই গেস তোমরা রিকল করতে পারতেছো, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা কি করছে এবং সিজফায়ার শব্দের অর্থ কি, কোথায় আছে চলো আগে। আচ্ছা না, এই যে প্রথমটাই 3 নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 3 নাম্বারটা অ্যান্সার দাও। 3 নাম্বারে কোনটা, হোয়াট হ্যাজ বিন দ্য রেসপন্স অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন টু দ্য সিচুয়েশন ইন গাজা, তাহলে তারা কি সাপোর্ট করছে মিলিটারি অ্যাকশনকে, না। তারা কি ইগনোর করছে ক্রাইসিসটাকে, ডেফিনেটলি না, তারা সিজফায়ারের কথা বলছে এবং এনকারেজও করে না। ইভাকুয়েশন মানে হচ্ছে ওই জায়গাটাকে খালি করার জন্য, ইভাকুয়েট করার জন্য এমফাসাইজ করে নাই। তারা বলছে ভাই আমরা এই যে জিনিসটার প্রতি ঘৃণা জানাইলাম, তিরস্কার করলাম, তার মানে এই নাম্বারটা হচ্ছে কন্ডেমনেশন তারা দিছে অ্যান্ড কল ফর সিজফায়ার, 2টা চলে আসছে। আরেকটা প্রশ্ন ছিল যে সিজফায়ার শব্দের অর্থ কি, 2 নাম্বার কি তাহলে মিলছে, সরি 3 নাম্বার কি মিলছে, 3 নাম্বার কি মিলাতে পারছো, 3A, গুড। ফাহিম শাহরিয়ার, আচ্ছা তাসনিম আল রিফাত, 3 নাম্বার, গুড। তারপর এই যে এখানে নাম্বারটা ধরে রাখছিলাম, চুজ দ্য সিনোনিম অফ সিজফায়ার, সিজফায়ারের সিনোনিম জিজ্ঞেস করছে, তাহলে সিজফায়ারের আহ্বান জানাইছে, তারা কন্ডেমনেশন জানাইছে এবং সিজফায়ার করতে বলছে। তার মানে সিজফায়ার মানে কি জোরে জোরে অ্যাটাক করতে বলছে, ফায়ার করতে বলছে, তা না। রেটালিয়েশন শব্দটা হচ্ছে ভেঞ্জেন্স, হ্যাঁ রিভেঞ্জ অথবা ভেঞ্জেন্স,
রিভেঞ্জ ভেঞ্জেন্স এটা বুঝে হচ্ছে রেটালিয়েশন। ইনভেশন মানে বুঝো যে কোনো জিনিসকে দখল করে নেয়, অ্যাটাক করা, ওই অ্যাটাকের ইনভেনশন কাছাকাছি। তার মানে একমাত্র পিস এগ্রিমেন্ট, সিজ ফায়ার শব্দটা হচ্ছে পিস এগ্রিমেন্ট, যে আপনারা একটু শান্তিতে আসেন, ফায়ারটা সিজ করেন মানে থামান, অ্যাটাক থামান, এই কথাটা বলছে দুই পক্ষকেই। তাহলে গুড, সামিয়া বিনতে হাবিব, ভেরি গুড। আচ্ছা, তাহলে 4 কত হবে, সরি 5 কত হবে, বি। ওকে, শামিম রেজা, আচ্ছা 5 বি, ভেরি গুড, 5 বি। আচ্ছা, প্রত্যাশা, ওকে, সজীব, আচ্ছা সাব্বির, রিফাতুন ঋতু, 5 বি, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি কি আছে? Despite global appeals, the region remains under siege, with civilization bearing the brunt of conflict. School, hospitals, and homes have been destroyed, leaving many with nowhere to go. The people of Gaza, in contrast, fear deprived of safety. আচ্ছা, is deprived of, কোনো জিনিস থেকে বঞ্চিত হওয়া অর্থে ডিপ্রাইভড অফ বসে, ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। দিস ট্র্যাজিক সিচুয়েশন হাইলাইটস দ্য আর্জেন্ট নিড ফর জাস্টিস, হিউম্যান রাইটস অ্যান্ড লং লাস্টিং রেজলিউশন টু দ্য প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্ট। ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে কনফ্লিক্ট চলছে সেটার একটা সমাধান মানুষ চায়। তাহলে ডিপ্রাইভ নিয়ে একটা প্রশ্ন ছিল, আর বাদ বাকি প্যাসেজ যখন আমরা পড়লাম সেটা এসে দেখবো। তাহলে ডিপ্রাইভের প্রশ্নটা ছিল কত নাম্বার? এই যে নাম্বার 6। The word deprived in passage narrowly means, কোনটা বলছে? Definitive blaze না, provide না, encourage না, কি হবে? ডি নাম্বারটা ল্যাকিং, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে deprived, কি বসবে? নাম্বার 6, 60, ভেরি গুড, 6 কি হবে? ডি নাম্বারটা, the word deprived, ওকে। lacking, fine, very good. আচ্ছা, এক নাম্বারটা দেখে আসি চলেন। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মেইন ফোকাসটা কি ছিল? তারা কি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে গাজাতে? ডেফিনেটলি না। ইকোনমিক ডেভেলপমেন্ট হইতে পারে প্যালেস্টাইনে, এই ধরনের কোনো কথা বলা হয়েছে? হয় নাই, তাহলে এটাও আউট। হিউম্যান রাইটস ক্রাইসিস ইন গাজা, এই যে এখানে বলছে যে গাজার যে অবস্থাটা, এইটুকুর মধ্যে আমরা এইটুকু, এই পুরো জায়গাটায় হিউম্যান রাইট ক্রাইসিস নিয়ে কথা বলা হয়েছে এবং উপরে তো বলা হয়েছে, তাহলে এইটা মোটামুটি হইতে পারে। ট্যুরিজম ইন ইংলিশ সেটা না, তার মানে একমাত্র সি নাম্বারটা টিকে থাকতেছে শেষ পর্যন্ত। নমিনেশন প্রসেস আমরা যদি দেখি, সি নাম্বারটা হচ্ছে যে এখানে গাজার যে বর্তমান সিচুয়েশনটা সেইটাকেই তুলে ধরা হয়েছে। তাহলে এক নাম্বারটা কি হবে? সি, ওকে। এ হচ্ছে সি নাম্বার 1C, তারিক, ভেরি গুড, ওকে। তাহলে 2 গেল, 3 গেল, 4ও গেল আমাদের। তারপরে কত নাম্বার? 5 গেল, 6, 7 নাম্বারটা আসেন। হাউ হ্যাজ দ্য ডিস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো স্কুল, হসপিটাল, মস্ক এবং অন্যান্য মানুষের ঘর বাড়ি, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, এইটা করে কোন মানে কিভাবে এফেক্ট করা, মানে মানুষ কিভাবে এফেক্টেড? আমরা দেখবো যে ইট ইমপ্রুভ দেয়ার লাইফ লিভিং কন্ডিশন, ডেফিনেটলি না। ইট অ্যালাউড বেটার অ্যাক্সেস টু এইড, মানে তারা তো এদের জন্য বসে থাকতেছে না কোথাও। ইট রিডিউস দ্য ফিয়ার অ্যান্ড টেনশন, ডেফিনেটলি ইট অ্যাকচুয়ালি বার্স্ট আউট দ্য ফিয়ার অ্যান্ড টেনশন যেটা আছে তাদেরকে আরও ইনক্রিজ, রিডিউস করার কোনো অপশন নাই। এক্স্যাক্টলি, ইট লেফট মেনি উইদাউট শেল্টার অ্যান্ড সেফটি, তাদেরকে বলছে ইন নোওয়্যার, এই কথাটা ছিল, লেফট দেম ইন নোওয়্যার, তাদেরকে কোথাও যাওয়ার জায়গা রাখে নাই। দ্যাট মিনস তাদের কোনো শেল্টার নাই, কোনো সেফটি নাই, এই কথাটাই প্রকাশ করেছে। তার মানে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে, ক্লিয়ার? সেভেন সি, গুড। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইখান থেকে প্যাসেজ থেকে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য প্যাসেজ রিগার্ডিং দ্য গাজা ক্রাইসিস। গাজার এই ক্রাইসিসটাতে এই প্যাসেজের টোনটা কেমন, কী হিসাবে আমরা দেখতে পাচ্ছি টোনটা, কোন ধরনের লেখা? এটা কি হিউমারাস, মানে কোনো হাস্যরসের কিছু, অপটিমিস্টিক মনে হচ্ছে এই লেখা থেকে কিছু, ইনডিফারেন্ট কিছু, নাকি ক্রিটিক্যাল অ্যান্ড ইমপ্যাথেটিক, যেটাকে খুব মানে ক্রুশালি এটাকে দেখা হয়েছে, সমালোচনার ভিত্তিতে দেখা হয়েছে এবং খুব ইমপ্যাথেটিক, সমবেদনা নিয়েই দেখা হয়েছে, কোনটা হবে? নাম্বার 8,
সি, গুড, ভেরি গুড। নাম্বার 8 সি, মানে পুরো প্যাসেজটা পড়ে আমরা যে সিদ্ধান্ত উপনীত হতে পারছি সেটা হচ্ছে এমপ্যাথেটিক টোন আছে এটাতে, এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে হিউম্যানিটেরিয়ান যে দিকগুলো তুলে ধরছে একটা সমালোচনার মধ্যে দিয়ে যে এই 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 হামলাটা হওয়া উচিত না, বা মানে সব মিলে এটা ভালো হচ্ছে না মানুষের জন্য, এই কথাটা থাকতেছে। ওকে, 8C, ভেরি গুড। সো এই ছিল প্যাসেজ থেকে 8টা প্রশ্ন। গত বছরও 8টা আসছে, তার আগের বছর 8টা আসছে, টোটাল 28টা কোশ্চেনের মধ্যে 8টাই থাকে, মানে রাজশাহীতে আমরা যেটা দেখছি যে 8টাই থাকে প্যাসেজ থেকে। এইবারও আশা করি মানে আমি সেই ভিত্তিতেই করছি, এখন কয়টা থাকে লেটস সি ইনশাআল্লাহ। আসেন এবার গ্রামার বা অন্যান্য সলভ করি। নাম্বার 9, ওয়েদার অ্যান্ড ইল-লাক হ্যাভ কনস্পায়ার্ড joined hands many a times to defeat a channel swimmer। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতেছি এটা টেক্সট থেকে আসছে, কিন্তু প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড কনস্পায়ার্ড ক্যান নট বি রিপ্লেসড, সরি কনস্পায়ার্ড শব্দটা নিয়ে কথা আসছে এবং বলছে ক্যান নট বি রিপ্লেসড। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, যখন ক্যান বি রিপ্লেসড তখন একটা, আর যখন ক্যান নট বি রিপ্লেসড, ক্যান বি রিপ্লেসড যদি থাকে তার মানে সিনোনিম, আর ক্যান নট বি রিপ্লেসড যখন চাচ্ছে তখন আমাকে এই শব্দটা অ্যান্টোনিম চাইছে। আমাকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে, আমার কাছে অ্যান্টোনিমটা চাইছে এই প্রশ্নে, তার মানে টেক্সট থেকেই আসছে বাট ভোক্যাবস। গত বছর যে প্রশ্ন সমাধানগুলো তোমাদেরকে দেখাইছি সেইখানে গেলে দেখতে পারবা। আসো এবার তাহলে 9 নাম্বার, হ্যান্ডেলড, স্কিম, প্লট, ইন্ট্রিগড, 4টা অপশন দেওয়া আছে। প্রথম কথা হচ্ছে কনস্পায়ার শব্দের অর্থ কি? কনস্পায়ার মানে হচ্ছে কোনো জিনিসকে মানে ষড়যন্ত্র করা, একটা গুটি চালা, হ্যাঁ আমরা বলি না গুটিবাজি করা, হ্যাঁ এই ধরনের গুটিবাজি করা কনস্পায়ার সম্পর্কে। তাহলে আমরা দেখবো ইন্ট্রিগড কোনো জিনিস একই অর্থে বসে, প্লট করা কারো এগেনস্ট আমরা প্লটিং করি যখন, তখন আমরা অ্যাকচুয়ালি গুটি চালি, হ্যাঁ, অথবা স্কিম একই অর্থে, হ্যাঁ। হ্যান্ডেল শব্দটা আমরা দেখবো যে এটাকে এই কনস্পায়ার্ডের সাথে রিপ্লেস করা যায় না, বাদ বাকি প্রত্যেকটাই সিনোনিমাস হইতে পারে, একমাত্র এইটাই রিপ্লেস করা যাচ্ছে না। নট নেসেসারিলি যে মানে মানে অ্যান্টোনিম হইতেই হবে অলওয়েজ সেটাও না, বাট এটা তারপরেও যথেষ্ট ইয়া আছে। তাহলে কি হবে? নাম্বার 9 এ নাম্বার, গুড। রিমি, আচ্ছা তুমি বোধহয় 8-এর অ্যান্সার দিছো বাট নাম্বার লিখো, মানে প্রশ্ন নাম্বার লিখো নাই, দ্যাটস আমি ভাবতেছি তুমি এই প্রশ্নের অ্যান্সার দিছো। এনিওয়ে, আচ্ছা আনিকা সরকার, ভেরি গুড। ফাহিম, তাসনিমাল রিফাত, 9A হ্যান্ডেলড হবে, ভেরি গুড। জিসান, এ নাম্বার, ভেরি গুড। ইমাম, ওকে গেল। তার মানে একটা টেক্সট থেকে আসছে বাট ভোক্যাবস দুটাই থাকতে পারে। নাম্বার 10, দ্য ওয়ার্ড রেইন ক্যান বি রিপ্লেসড। আচ্ছা, এইটা আমরা দেখব, এইটাও আসছে টেক্সট বুক থেকে। টেক্সট বুকে আমরা যদি ইউনিট 1-এ যাই, সেইখানে দেখবেন যে শেখ মুজিব যখন বলছে, বঙ্গবন্ধু বলছিল যে আইয়ুব খান পতনের পরে ইয়াহিয়া খান টুক দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, উনি লাগাম টেনে ধরছেন। এই যে রেইন শব্দটা লাগাম থেকে আসছে, ঠিক আছে। এইটা ক্যান বি রিপ্লেসড যখন বলতেছে তখন আমার কাছে কি চাচ্ছে? সিনোনিম চাচ্ছে, রাইট? সিনোনিম চাচ্ছে। তাহলে আসেন, অ্যাকুয়া শব্দের অর্থ আমরা জানি পানি, ওয়াটার মানেও তাই, স্ট্রিম মানেও ধারা, কাছাকাছি মানে পানির ধারা এরকম বোঝায়। বাট ব্রিডল শব্দটা যখন আমরা দেখব, যে ব্রিডল শব্দের অর্থ হচ্ছে এই লাগাম, ঘোড়া টোড়া যখন থাকে না, এই ঘোড়ার লাগাম ধরার জন্য যেটা থাকে সেটা হচ্ছে ব্রিডল বলে, হ্যাঁ, অথবা রেইন বলে। এটা একটা ঘোড়া সুন্দর, শাহবাগে যেসব দেখো চারুকলার চেয়ে সুন্দর ঘোড়া হয়েছে আমার অ্যাটলিস্ট। তাহলে ব্রিডল হচ্ছে 10 নাম্বারটা আমাদের কি অ্যান্সার যাবে? সি। সো ওই টেক্সট বুক থেকেই কিন্তু আমাদের এখনও আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। সাজ্জাদ, ভেরি গুড। 10, এই সাজ্জাদ 10 দিয়ে দিছো কী কারণে? রেইন, এই গাধার দল, এটা RAIN না, হ্যাঁ, RAIN থাকলে রেইন হইতো, অ্যাকোয়া হইতে পারতো, তাহলে তো ওয়াটারও হইতো, তাহলে তো স্ট্রিমও হইতো। এই জন্য আমি অপশনগুলো এইভাবে সাজাইছি যাতে অন্তত অপশন দেখে আবার একটু দেখো। রেইন এটা বৃষ্টি না, বৃষ্টি, রেইন এবং রেইন দুইটা বানান কাছাকাছি থাকলে আমরা দেখবো যে এটা হোমোফোন হয়ে যাচ্ছে, বাট হোমোফোনাস না এই দুইটা, হ্যাঁ। ওকে, 10C, গুড। আসেন নাম্বার 11, মাই ব্রাদার ইজ আ টিচার, হি ডাজ নট নো হাউ টু সিং অ্যান্ড ড্যাশ। আচ্ছা, আমার ভাই একজন টিচার, প্রশ্ন এটার সাথে না, প্রশ্ন হচ্ছে এইখান থেকে। হি ডাজন্ট নো হাউ টু সিং, সে জানে না এবং আমিও জানি না, না সে জানে না আমি জানি। এই যে পজিটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট যখন যায়,
অর্থাৎ একটা বাক্য যখন পজিটিভ সেটা সব কিছু পজিটিভ যাচ্ছে, একটা বাক্য যখন নেগেটিভের সাথে যাবে। পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের যে রুলসটা সেটা অনুযায়ী আমরা জানি যে আইদার বা নাইদার বসবে, এখানে নর বসতে পারে। আচ্ছা, তাহলে এখানে নর হি নোজ, সেও জানে না কিনা সেটা বলে নাই, তার কথা বলে নাই। নর অবশ্যই আমাদেরকে কি আনতে হবে, যদি নাইদার দেই THER নাইদার দেই তাহলে আমাদেরকে অক্সিলারি নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এইখানে নাইদার নো আই দিছে, নাইদার ডোন্ট হি, ডোন্ট বসে না হি এর সাথে, সরাসরি ভার্ব আসবে না। ইলিমিনেশন প্রসেসে আমি গেলাম, তাহলে তিনটা আউট, একটাই ঠিকঠাক থাকতেছে, সেটা হচ্ছে সি নাম্বারটা, নাইদার ডু আই। এই যে নাইদার, এই যে অক্সিলারি, এই যে সাবজেক্ট, অক্সিলারি এবং সাবজেক্ট পাশাপাশি বসছে, নাইদার ডু আই। ক্লিয়ার? 11 সি। একজন বি দিছেন, তানভীর। বুঝছো তো তানভীর? এখন বুঝছো কিনা প্রশ্ন অ্যান্সার দেওয়ার পরে? আশা করি এখন বুঝছো। নাইদার ডু আই, গুড। ওকে, এইটাই হইতে পারতো যদি এরকম থাকতো, আই ডোন্ট আইদার, এটা হইতে পারতো। ওকে, তাহলে আগে বসতো। ওকে, নাম্বার 12, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক অ্যাকশন ইমিডিয়েটলি। ইফ আই ওয়ার, আমি যদি তুমি হইতাম তাহলে আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিতাম। তাহলে কোনো কিছুই দরকার নাই, ইফ আছে, কন্ডিশনালসে যাব, এখানে ভার্ব টু আছে, আমরা এখানে হচ্ছে উড টক নিব, খেলা শেষ। ইফের নিয়ম তো মনে আছে নিশ্চয়ই, তাই না? নাকি আরেকবার দেখাইতে হবে? ইফের নিয়ম কি দেখাইতে হবে? ইফ যুক্ত বাক্যে কি ছিল? আচ্ছা, দেখা যাচ্ছে কালার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ইফ যুক্ত বাক্য কেমন ছিল? যদি আমরা ইফ এর ব্যবহার, ইফের এই পাশে হচ্ছে আই গো, সরি, ইফ ইউ কাম, এখানে আই উইল গো। ইফ ইউ কেম, ভার্ব টু, এখানে এসে হচ্ছে আই উড গো। সবারই পারা কথা, তারপর আরেকবার করা যাচ্ছে। ইউ হ্যাড কাম, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এখানে ভার্ব থ্রি, আমরা এই পাশে এসে দেখতাম আই, এইখানে উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসতো, আই উড হ্যাভ গন। এই হচ্ছে আমাদের ফুল সিনারিও, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। এইটুকু যদি হয় তাহলে আমরা দেখব এই অনুযায়ী, এই যে এখানে ওয়্যার আছে, এখানে জাস্ট উড বসায় দিলে আমাদের বাক্য হয়ে যাচ্ছে, সরি, উড বসায় দিলে আমাদের বাক্য হয়ে যাচ্ছে। ওকে, আই উড চক, এ নাম্বার। গুড, 12 ভেরি গুড। চলে যান নাম্বার 13, হি লাভস টু লিসেন টু ড্যাশ। আচ্ছা, হি লাভস টু লিসেন টু, আচ্ছা, লিসেনের লাভসের পরে টু লিসেন বসে, সেটা কোনো সমস্যা না, কিন্তু অপশন হচ্ছে চারটা যে অপশন দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোক স্টুডিও সং। আচ্ছা, গান পছন্দ করে, প্রথম কথা, হি লাভস টু লিসেন টু সংস, এইটুকু যদি থাকতো খেলা শেষ। তার মানে সংস হচ্ছে নাউন, তার আগে যা বসবে, এই সংস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে যা বসে সেগুলো অ্যাডজেক্টিভ। আর এখানে যদি ডাবল অ্যাডজেক্টিভ, কমপ্লেক্স অ্যাডজেক্টিভ বসে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বসে, সেটাকে আমরা একসাথেই যাবে, এবং সেটা কখনোই প্লুরাল হবে না, নেভার এভার প্লুরাল হবে না। তাহলে আসেন এবার অপশনের দিকে। অপশন আমরা দেখতে পাচ্ছি স্টুডিওস, মাঝখানে হাইফেন থাক আর না থাক, আবার এখানে স্টুডিওস, বানান ভুল, মানে প্লুরাল হবে না। কোক স্টুডিওস সং, এটাও হবে না, মানে এখানে কোকসও প্লুরাল হবে না। তার মানে একমাত্র কোক স্টুডিও সং মিলে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ পড়ছো, রাইট? ওকে, কোক স্টুডিও সংস, গুড। জাতি বিভক্ত হয়ে গেছে 13 এসে, 13C। হ্যাঁ, এইখানে কোকস, এইখানেও প্লুরাল, এইখানে প্লুরাল, দুইটাই বাদ। এইখানে স্টুডিওস প্লুরাল, সংস প্লুরাল, এটা কোনো সমস্যা না। এখানে সংস ভুল ছিল, এটা প্লুরাল হইতে পারে, এটা প্লুরাল হবে, তার মানে সি নাম্বারটা সব ঠিকঠাক। অর্থাৎ আমার অ্যাডজেক্টিভ যতটুকু, ততটুকুতে আমি হাত দিব না। আমার এইটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটুকুর মধ্যে কোনো কিছু প্লুরাল হইতে পারবে না। তাহলে এইখানে প্লুরাল ছিল, এইখানে প্লুরাল, এইখানে প্লুরাল, এইখানে প্লুরাল, এই কারণে বাদ বাকিগুলো বাদ, একমাত্র কোক স্টুডিও পুরাটা যাবে। সংসংয়ের জায়গায় নাউনটা প্লুরাল হইতে পারবে, সেটা কোনো ইস্যু না। গুড। 14 আসেন, দ্য ডক্টর হু স্পেশালাইজেস ইন স্টাডি অফ স্কিন ডিজিজ। স্কিন ডিজিজ নিয়ে যিনি কাজ করেন, তোমরা
অনেকেই খুশকির জন্য আমরা শীতকাল দেখি যে হেভি জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। হার্ট সার্জন বলতে কিছু নাই, যিনি হার্টের কাজ করেন তিনি হচ্ছেন একজন কার্ডিওলজিস্ট, ব্রেন নিয়ে যার গবেষণা ছিল একজন নিউরোলজিস্ট, এই স্কিন নিয়ে যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডার্মাটোলজিস্ট, ত্বক বিশেষজ্ঞ। হ্যাঁ, ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজি মানে হচ্ছে ত্বক মানে বিদ্যা, ডার্মাটোলজি, সেখান থেকে যিনি এটা নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন ডার্মাটোলজিস্ট। কত হবে তাহলে? ওকে, ঠিক আছে, গুড। আমরা এগুলা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে পড়ছিলাম, রাইট? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এইটারও ফ্রি ক্লাস দেওয়া আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু এই ধরনের প্রশ্ন আসে, জাস্ট নর্মালি ফ্রি ক্লাসটা একটু দেখা যেতে পারো, কোনো ইস্যু নাই। ওকে, ডার্মাটোলজিস্ট। ওকে, নাম্বার 15, নাম্বার 15, ইট ওয়াজ নেসেসারি দ্যাট শি। আচ্ছা, এইখানে যেহেতু ভার্ব টু আছে, ওয়াজ, স্বাভাবিকভাবে আমরা এখানে ভার্ব টু ক্লেম করতাম। কখন? যদি আমরা দেখতাম নর্মালি বাক্যে দ্যাট আছে, তাহলে আমাকে এখানে কল্ড নিতে হইতো বা হ্যাড কল্ড নিতে হইতো, হ্যাভ যাইতো না। কিন্তু যখনই যে নেসেসারি কথাটা দেখতে পাচ্ছি তারপরে দ্যাট দেখতে পাচ্ছি, তখন আমি এটা বুঝলাম এটা সাবজাংটিভে আছে। কিসে আছে? সাবজাংটিভে আছে। গত বছর সাবজাংটিভ থেকে একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, সো ধরে নিলাম এই বছরে যদি দেয় সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে ভার্ব টুর আর কোনো খেলা নাই, ভার্ব ওয়ান বেস ফর্ম বসবে, কিচ্ছু লাগবে না, ডিরেক্ট বেস ফর্ম বসবে, তার মানে কল। এই নাম্বারটা 15A। আরে তোমাদের তো কোনো ঝামেলা নাই দেখতেছি, তোমরা তো পারো, ভেরি গুড। ওকে, নাইস। কল, ভেরি গুড। সো মানে খেয়াল করো, প্রশ্নে যদি এখানে কলস থাকে তাহলে যেন আবার ওইটা দাগাও না যে শি আছে তাহলে শি এর পরে ভার্ব ওয়ান বলছে, হয় তাহলে ক্লজে যাই, ভার্ব ওয়ান বলি নাই, ডিরেক্ট বেস ফর্ম বলছি। সো কলস থাকলেও দিবা না, এটা জাস্ট বেস ফর্মটা বসবে ভার্বের। ওকে, একটু খেয়াল রাখবা, কারণ সাবজেক্টিভ আসলে একটু খেয়াল রাখবা। নাম্বার 16, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? টেক্সট বই থেকে আসছে। টেক্সট বই তোমরা যদি তোমাদের রিলেশনশিপ যে ইয়াটা আছে সেইখানে যাও, তাহলে দেখবা যে ওইখানে যে অ্যাক্টিভিটিস আছে 4টা প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নগুলো থেকে এটা দিছি। দেখো, হোয়াট ইজ দ্য প্রিকন্ডিশনস অফ গুড রিলেশনশিপস। এই যে প্রিকন্ডিশনস, এটা হচ্ছে প্লুরাল, সাবজেক্টটা প্লুরাল, তাহলে এখানে ভার্বটা প্লুরাল হওয়ার কথা, আর হওয়ার কথা হয় নাই। হোয়াট হ্যাপেন্স টু আ পারসন, আচ্ছা কি ঘটে একটা পার্সনের জন্য, হু একটা ক্লজ মেকার, তাহলে এই পাশে একটা ফাইনাইট ভার্ব, এই পাশেও একটা ফাইনাইট ভার্ব হওয়ার কথা ছিল। সো হ্যাভিং ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে কিন্তু সামনে কোনো অক্সিলারি নাই, তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব হওয়ার কথা ছিল। হু হ্যাজ নো ফ্যামিলি, এইটুকু হলে ঠিক ছিল, তাহলে এটাও ভুল। হোয়াই ইজ রিলেশনশিপস সো ইম্পর্টেন্ট, একই কাজ, এই যে এখানে যা ঘটছে এটা প্লুরাল, তার মানে এখানে আর হওয়ার কথা ছিল, তাহলে এটাও ভুল। হোয়াট ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস, এই যে টাইপস অফ রিলেশনশিপস আর সব কিছু ঠিকঠাক, এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই সময়টুকু নিয়ে পড়বা। সাজ্জাদ, ভেরি গুড। আনিকা, ভেরি গুড। A, ভেরি গুড, ঠিক আছে। একটু সময় নিয়ে 4টা প্রশ্ন পড়লে তোমরাই দেখবা যে নর্মালি যেসব জায়গা থেকে পড়ছো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে, সেন্টেন্স প্যাটার্ন থেকে আসছে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কিংবা মানে রাইট ফর্ম ভার্বস থেকে আসছে, তুমি বুঝে যাবা, কিন্তু পড়তে হবে প্রশ্নগুলা, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, সব কিছুর মূল কথা, টেক্সট বই পড়তে হয়। মোটা মোটা বই পড়ে কোনো লাভ নাই, টেক্সট বই পড়তে হবে। 26 ব্যাচের জন্য আমরা আগামীকাল ইনশাআল্লাহ ইংরেজির একাডেমিক কোর্স আসতে যাচ্ছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি তোমাদেরকে বলবো যে এত মোটা মোটা বই না পড়ে কেন ফার্স্ট পেপারের বই পড়া উচিত। কারণ হচ্ছে এটা, যারা আমি জানি না 26 ব্যাচে কেউ দেখতেছো কিনা এই প্রশ্নের সমাধান, বাট 25 ব্যাচে তোমরা যারা 24 ব্যাচে তোমরা যারা আছো বা 25 ব্যাচে আমাদের সাথে একাডেমিক যারা আছে, আশা করছি তোমাদের জুনিয়রদেরকে এইটা একটু বোঝানোর চেষ্টা করবা তোমরা, যে টেক্সট বইয়ের উপরে আসলে অ্যাডমিশন লাইফে কিছুই নাই। যতই মোটামোটা গ্রামারের বই পড়ো, যতই প্রশ্ন ব্যাংক ভাইজা খাও 10-12টা প্রকাশনীর, অ্যাকচুয়ালি টেক্সট বইয়ের উপরে কিছু নাই, ঠিক আছে। 17, ইনসেক্টিভোরাস ইজ অ্যান অ্যানিমাল দ্যাট ইটস, যে খায়, ইনসেক্টিভোরাস কি খায়, এই যে এইটুকুর মধ্যে উত্তর আছে, ইনসেক্ট, দেখছেন, পোকামাকড় খায় যে, তারে ইনসেক্টিভোরাস বলা হয়। ইনসেক্ট যে খায়, পোকামাকড় যে খায়, তাহলে পোকামাকড়ের মধ্যে কি যায়, ওয়ার্ম, কি স্ট্রস যায় না, স্ট্রস মানে খড়, স্ট্রস যে খায় আসলে আমি তার কোনো মানে ভরাস খুঁজে পাই নাই,
মানে এটা জাস্ট অপশনে দিছি বটে, কিন্তু আমি পরে আর কোনো ভয়েস পাইলাম না গুগল করেও যে এটা মানে গাধা ঘোড়া এরা খায়, কিন্তু এদের নামে স্ট্রাটাভোরাস বা অন্য কিছু পাই নাই। আচ্ছা, মিটস যে খায় সে তো ক্যানিবল, তোমরা জানো যে ক্যানিবল হচ্ছে যে মাংস খায়। আচ্ছা, এভরিথিং যে খায় সে হচ্ছে অমনিভোরাস, যে সব খায় সে হচ্ছে অমনিভোরাস। এই যে ওয়ার্মস কীট পতঙ্গ যে খায় সে হচ্ছে ইনসেক্টোফোরাস। ওয়ার্মস অথবা ইনসেক্ট যে খায়, ইনসেক্টের কাজ পরিবর্তে ওয়ার্মস বসে, দ্যাটস আমি এটুকু দিছি, ঠিক আছে। 15 আবার 10-এ দেখো সাবজেক্টিভের রুলস, নাহলে সাবজেক্টিভের ক্লাসটা করে নিবা, ওকে। আচ্ছা, সাবজেক্টিভের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, জাস্ট অল্প একটু সময় 10-15 মিনিট লাগবে, দেখে নিও সাবজেক্টিভের ক্লাসটা। স্কুল অফ এক্সেলেন্সের প্লেলিস্টে গেলে সাবজেক্টিভের ক্লাস পেয়ে যাবা, ওকে। তাহলে 17B, ইনসেক্টস অথবা ওয়ার্মস যে খায় সে হচ্ছে ইনসেক্টোফোরাস। অনেক সময় পাখি বার্ডস হইতে পারে এটা, হ্যাঁ, বার্ডসরা কি করে ইনসেক্টস খায়, তাহলে তারে আমরা ইনসেক্টোফোরাস বলতে পারি, হ্যাঁ, ইনসেক্টিভোরাস, সরি, ওকে। নাম্বার 18, মেক ইট কমপ্লেক্স বাক্য করতে বলছে। টু বিল্ড রিলেশনশিপস উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। আচ্ছা, এইখানে এইখানে একটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি আমরা, আর এইখানে এসে টু বিল্ড এটা ভার্ব 5 হয়ে আছে, তার মানে এইটার আমরা যদি একটু ফাইনাইট ভার্ব করে দিতে পারি তাইলে আমাদের খেলাটা হয়ে গেল। কমপ্লেক্স করার সময় আমাদেরকে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মেকার আর একটা ফাইনাইট ভার্ব সাবজেক্ট লাগবে, এটা হচ্ছে আমাদের হিসাব। তাহলে এখন আসেন কি করতে হবে। ইফ আছে কমপ্লেক্স সেন্টেন্সের দরকার, যেটা হয়ে গেছে রিলেশনে উই নিড টু হ্যাভ ইফ বিল্ডিং, কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব আছে বিল্ডিং, তাহলে হচ্ছে নন ফাইনাইট ভার্ব দিয়ে একটা কাটা। হ্যাভিং ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, এখানে উই ক্যান একটা ফাইনাইট ভার্ব, এইখানে হ্যাভিং নন ফাইনাইট ভার্ব, এবং এই বাক্যে কোনো ক্লজ মেকার নাই, তাহলে আউট। ওয়ান ক্যান বিল্ড রিলেশনশিপ ইফ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, এখানে ইফ আছে, ওয়ান ক্যান ফাইনাইট ভার্ব আছে, কিন্তু তারপরে আর কোনো ফাইনাইট ভার্ব নাই। আচ্ছা, ইফ উই ক্লজ মেকার আছে, উই ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব, টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ, বাদ বাকি পুরাটাই আছে ফাইনাইট ভার্ব, তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝছেন কিনা সবাই একটু বলবেন। ডি, ভেরি গুড ইমা, রাইসা ইসলাম নিহা, ভেরি গুড নাসিমা বেগম, তরিকুল ইসলাম, নাইস, তানভীর, ডি ক্লিয়ার এটা সবার, নাইস। ভেরি গুড। তার মানে মোটামুটি সেন্টেন্স প্যাটার্ন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আশা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর অন্তত একটা প্রশ্ন থাকবে সেন্টেন্সের চেঞ্জ থেকে, ইনশাআল্লাহ। যেহেতু 20টা প্রশ্ন, সো ইটস হিউজ। 20টা মানে 8টা প্রশ্নের বাইরে 20টা গ্রামার থাকে, সো একটা না একটা দিয়ে দিতে পারে। মানে শিফটে পরীক্ষা হয় যেহেতু, সো মানে এই বছর তো মনে হয় শিফট বন্ধ হচ্ছে কিনা, 2টা শিফট আছে সম্ভবত, আমি এক্সাক্ট ইনফরমেশন এখন ভুলে গেছি। ওকে, ক্লিয়ার, গুড। আসেন নাম্বার 19, সানডে ইজ ট্রু। আর এটা কোত্থেকে আসছে? এটাও কিন্তু টেক্সট থেকে আসছে, হ্যাঁ, টেক্সট থেকেই দিছে, এটা রিলেশনশিপ থেকেই দিছে। সানডে ইজ ট্রু ড্যাশ কবিতা থেকে আসছে, পোয়েম, ডিরেক্ট পোয়েমের লাইন তুলে দিছে। লিটারেচার থেকে প্রশ্ন আসতেও পারে, আমি বইকেই ট্রাস্ট করছি, আমি বইয়েই থাকছি। এটা বইয়ে পড়ছেন আপনারা, বলেন পরের লাইন। সানডে ইজ ট্রু কি? নো ওয়ান থ্যাঙ্ক মাই ফাদার, ট্রু। মাই ফাদার মেড ফায়ার্স, এটাও ট্রু। মাই ফাদার পুট হিজ ক্লথস অন ডেকর, এটাও সত্য, কিন্তু ঠিক তার পরের লাইনটা, মানে এই ট্রু এর পরে ইমিডিয়েট আছে এইটা, সো রাইট অ্যান্সার হচ্ছে এইটা, বাদ বাকিগুলো রাইট অ্যান্সার না। বাবারে সানডেতেই কেউ থ্যাঙ্কস জানায় নাই, দ্যাটস ট্রু। বাবা সানডেতে যেই ফায়ার বানাইছে, দ্যাটস অলসো ট্রু। বাবা সানডেতে যেই তার মানে ব্লু ব্যাগ কোল্ডের মধ্যে কাপড় জড়ায় অন্যান্য সব কাজ করছে, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু অ্যান্সার যেটা আমার দরকার সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এ নাম্বারটা, গুড, ঠিক আছে। রিমি, জিএসটিতে কি থাকতে পারে? জিএসটির ওয়ান শটে দেখা হবে রিমি তোমার সাথে, ঠিক আছে। তারিকুল ইসলাম এ, নিপা 19A, সাজ্জাদ হোসেন 19A, ঠিক আছে, গুড, ভেরি গুড। ওকে, নাম্বার 20, when the rooms were warm he'd call,
এই একই কবিতার লাইন যখন রুমগুলা ওয়ার্ম ওয়ার্ম এরকম যখন রিপিটেশন থাকে কোনো শব্দের আমরা দেখবো সেটা কি হয়, অ্যালিটারেশন হয়, রাইট? আমরা আমাদের ক্লাসে পড়ছিলাম যে অ্যালিটারেশন হয়। সিমিল আমরা জানি যে দুইটার মধ্যে তুলনা বোঝায়, যেটার মধ্যে অ্যাজ এবং লাইক থাকতে পারে। ডিপথং এটা একটা মানে প্রোনাউন্সিয়েশনের রুলস, যেটা এটার সাথে খুব একটা লিটারি টার্মের সাথে কোনো ব্যবহার নাই। অ্যাসোনেন্স আমরা দেখবো যে যখন ভাওয়েলের রিপিটেশন থাকে, যেমন শি ফেল্ট, কি হইতে পারে, ফায়ার, অন্যান্য যদি থাকে শি ফেল্ট ফায়ার, এরকম যখন ই ই ই থাকবে এগুলো হচ্ছে অ্যাসোনেন্স হিসাবে ব্যবহৃত হবে। বাট আদারওয়াইজ আমরা দেখবো সেগুলো হচ্ছে অ্যালিটারেশন থাকবে। একদম বইয়েই দেয়া আছে, এটা টেক্সট বইয়ে যাবা, অ্যাক্টিভিটিসে যাবা, এই কবিতার অ্যাক্টিভিটিসে যাবা, অ্যাক্টিভিটিসে গেলেই দেখবা যে এই ডিরেক্ট এই লাইনটাই দেয়া আছে, আমি জাস্ট তুলে দিছি বই থেকে। ওকে ওকে, নাম্বার সি 20 কি হবে, সি হবে। সুমাইয়া বিনতে হাবিব, ভেরি গুড। জান্নাত আরা, সি, নাইস। ওকে, আমি এই স্লাইডটা তোমাদেরকে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে যারা আসো আমাদের মানে প্রাইভেট গ্রুপে দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে মানে তোমাদের ওয়েবে পেয়ে যাবা, পাশাপাশি আমি টেলিগ্রাম পেজেও দিয়ে দেবো, আমার টেলিগ্রামের চ্যানেল, সেখানে একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি পসিবল হয়। লেটস সি, নট শিওর, বাট যদি এই সিস্টেম থাকে আমি দিয়ে দিব না, যাতে তোমরা এটা আবার বাসায় একটু প্র্যাকটিস করতে পারো দু একদিন। নাম্বার 21, অনলি আফটার সিইং দ্য বয়, এইটা টেক্সট বইতেই উদাহরণ আছে। এটা হচ্ছে যে নট রিসেন্টলি ড্রিমস কবিতাতে, ড্রিমস যে গল্প সেইখানে এটা পাবা ফাংশন করার সময়, যেটা কি হয়, ইনভার্সন হয়। অনলি আফটার এইগুলো যখন থাকে ইনভার্সনের রুল। তাহলে ইনভার্সনের ক্ষেত্রে আমরা কি করব, ইনভার্সনের ক্ষেত্রে আমাদের কাজ হবে অনলি আফটার বা অন্যান্য কিছু যখন আমরা দেখবো যেখানে অক্সিলারিটাকে আগে নিয়ে আসবো, অক্সিলারি বা মডেল অক্সিলারি যেটাই থাকুক, তারপরে আমরা সাবজেক্ট বসাবো। আসেন তাইলে সাবজেক্ট আগে চলে আসছে, বাদ। রিমেম্বার হিজ নেম, ডিরেক্ট ভার্ব চলে আসছে, এটাও বাদ। আবারও সাবজেক্ট চলে আসছে, আই কুড নট রিমেম্বার, এটাও বাদ। তাহলে এই যে কুড, আই, রিমেম্বার, অক্সিলারি, সাবজেক্ট, তারপরে ভার্ব, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? কে যেন 21C দিয়ে আবার ভুল কেটে দিছে। এই বেটা, তুমি ভুল করলে কাটে দিয়ে তোমার লাভ আছে? তুমি না ভুল করলে আমি তোমার নাম পড়তাম, পরে বলতাম যে ভাইয়া তুমি ঠিক করো, তোমার মনে থাকতো যে ভাইয়া আমার এটা বলে দিছিল ক্লাসে যে ঠিক করো। চালাকি করলে তো লস। দীপ মন্ডল 21B, তুমি মনে হয়েছিল মিয়া, নাম মনে নাই, যাই হোক, তুমি যদি না হও তাহলে সরি। আচ্ছা, ফাহিম 21B, গুড। ওকে, ঠিক আছে। আসেন 22, ড্যাশ মাই টাইপরাইটার অন লেট আফটার আ লিটল স্টার্টলড। এইখানে একটা শব্দ আছে স্টার্টলড, এই শব্দটার অর্থটা দেখবা। অন লেট আফটারনুন, লেট কখন ব্যবহার হয় সেটার ব্যবহারটাও দেখবা, বহুতবার ক্লাসে করাইছি, বিভিন্ন পরীক্ষাও দিছি। এইখানে যেটা চাইছে সেটা জেরির গল্প থেকে চাইছে। হ্যাঁ, জেরির গল্প থেকে চাইছে যে লেখিকা টাইপরাইটার থেকে মাথাটা তুলে তাকালেন, তাহলে ওয়ান, আই লুকড আপ ফ্রম, এইটা পুরাটা বসবে। হ্যাঁ, তাহলে শুধু লুক ফ্রম আপ, লুক ইনটু টু কিছুই না, বি নাম্বারটা তাহলে যাবে লুক আপ ফ্রম মাই টাইপরাইটার। আমি টাইপরাইটার থেকে মাথা তুলে তাকালাম এবং দেখলাম যে জেরি আসছে, লিটল স্টার্টল, এটা বাচ্চা ছেলে আসছে কাঠ কোবানোর জন্য, সে এসে বলতেছে আই কুড চপ সাম উড টুডে, এসে মানে হেভি আবার ভাবও নিচ্ছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আসেন বি নাম্বার 22B। ওকে, ফজলে রাব্বি নাইম। আচ্ছা, সি দিছো, নাসিমা সি হবে না ভাই। হ্যাঁ, তুমি কোথায় ভুলে সি দিয়ে দিছো। আই লুকড আপ ফ্রম মাই টাইপরাইটার। হ্যাঁ, টাইপরাইটার দিকে তাকায় না, সে টাইপ করতেছিল এমন অবস্থায় মুখ তুলে আই কে আসছে এরকম করে তাকাইছে। সো সিকোয়েন্স বুঝলেই বুঝতে পারবা। নাম্বার 23, আসো, অল হিউম্যান বিংস আর ড্যাশ ফ্রি। আমি আর বলেই দিছি না, আর বর্ন ফ্রি। এনিওয়ে, হিউম্যান বিংস, অল হিউম্যান বিংস আছে, সো প্লুরাল বসবে। এটাও আসছে টেক্সট বুক থেকে। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস থেকে আসছে, ইউনিট 8 আমার বইয়ে। সো তোমাদের যে কোনো বই থাকবে সেখান থেকে গেলেই দেখতে পারবে হিউম্যান রাইটস এখানে আছে। ওকে, তাহলে হিউম্যান আর বর্ন ফ্রি।
তাহলে বিং ক্রিয়েটেড, ওয়ার ক্রিয়েটিং, ইজ বর্ন কোনো কিছুই যাবে না। 23B হবে। ওকে, ড্যাশ মিনস দ্য রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশন। আচ্ছা, পলিটিক্যাল কোনো ইলেকশনে ভোট দেওয়ার যে অধিকার সেটাকে আমরা কি বলি? প্রসিকিউশন না, অ্যাজাইলাম হচ্ছে বাইরে যে করা, সাহায্য চাওয়া, মানে কারো কোনো দেশে নাগরিকত্ব চাওয়া বা আশ্রয় চাওয়া পলিটিক্যাল কারণে। ম্যানিফেস্ট মানে হচ্ছে কোনো জিনিসকে শো করা, হ্যাঁ, ইলাস্ট্রেট করা। সাফরেজ, ইউনিভার্সাল সাফরেজ আমরা বলি যে সার্বজনীন ভোটাধিকার, এটা হচ্ছে ইউনিভার্সাল সাফরেজ নামে ব্যবহৃত হয়, যেটাতে আমরা দেখব যে কি হয়, ইলেকশনে ভোট দেওয়ার যে ক্ষমতা বা যে অধিকার, ক্ষমতা না, সেইটা পাই আমরা। ওকে, আচ্ছা, নীলুফা ইয়াসমিন ডি। ওকে, সাফরেজ, গুড। আচ্ছা, 25, he dash trash and sell into a vendor। বই থেকে আসছে আমেরিগো, আমাদের যে আমেরিগো ব্রো, সেই গল্প থেকে আসছে। ব্রোর কি হয়েছিল? ব্রোর বেলায় আমরা দেখছি যে ব্রো ট্র্যাশ কালেক্ট করতো এবং বেচে দিত, সেল দিত। ট্র্যাশ অ্যান্ড সেল, তাহলে সেল যখন ভার্ব ওয়ান, তার মানে আগেরটাও ভার্ব ওয়ানই থাকবে, তাহলে কালেকশন বাদ এক নম্বরে। ওয়াজ ইউজ টু কালেক্ট, কালেক্টিং এটাও বাদ, ঠিক আছে, টেকনিক্যালি হ্যান্ডেল করতেছি। পরে আমরা দেখলাম যেহেতু ইউজ টু আছে, ইউজ টুর পরে সাধারণত ভার্ব ওয়ানই বসে, তা আলটিমেটলি এখানে ভার্ব ওয়ান বসছে, বি নাম্বারই বসবে। বাট এই যে ওয়াজ ইউজ টু যখন আসে, তখন কিন্তু এখানে আইএনজি বসার কথা, কারণ বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে সাধারণত আইএনজি বসে। বাট তোমার বই যখন এটা আমেরিকা, মানে টেক্সট ইনফো আসছে, টেক্সট বেসড ইনফো যখন আসবে, তখন আবার মানে এইখানে যদি অপশনে এইটা দেয়াও থাকতো, তাও তুমি নিতে পারতে না, কারণ বই এটা দেয়া আছে, তোমাকে বি নাম্বারে অ্যান্সার করতে হতো। আশা করি বুঝছো। 25B, very good. নিপা, নিহা, দীপ, সাজ্জাদ, সুমাইয়া। তাহরিমা, 25B, very good. Clear? 26, each of two words or more having the same spelling or pronunciation, আচ্ছা, but different in meaning and origin। তাহলে সেম স্পেলিং এন্ড প্রনাউন্সিয়েশন থাকতে পারে, কিন্তু মিনিং এ ডিফারেন্ট, এমন শব্দগুলোকে আমরা কি বলি? সিনোনিম, অ্যান্টোনিম, হোমোফোন, হোমোনিম। সিনোনিম তো না, সিনোনিম হচ্ছে দুইটার মিনিং সমান সমান। আচ্ছা, অ্যান্টোনিম হইতে পারে, কিন্তু অ্যান্টোনিমের সেম স্পেলিং থাকে না। হোমোফোনসে আমরা দেখবো, হোমোফোনস এবং হোমোনিমের মধ্যে। ধরো হোমোফোনসের উদাহরণ দিই আমি তোমাকে, যেমন ধরো রাইট, ঠিক আছে, রাইট, এই যে দুইটা শব্দ, উচ্চারণ আলাদা আলাদা, মানে উচ্চারণ সেম কিন্তু মানে স্পেলিং একই রকম হইলে সেই ক্ষেত্রে আমরা দেখবো এগুলো হোমোফোনস হয়। বাট হোমোনিম এটা হচ্ছে ডিফারেন্ট মিনিং যদি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে কি ডাকবো? হোমোনিম ডাকবো। ডি নাম্বার হবে। 26D, ভেরি গুড। হোমোফোনসের উদাহরণ আমরা আবার পাবো একটু পরেই, মানে পরের সেটে আমি আবার হোমোফোনসের উদাহরণ রাখছি, আসেন তখন দেখা করতেছি। The antonym of the word repressed, repressed এর অ্যান্টোনিম চাইছে, তার মানে বিপরীত শব্দ। repressed মানে downtrodden, oppressed, wretched, একদম ইউনিট 1-এই আমরা এগুলো সব জেনে গেছিলাম বঙ্গবন্ধুর ভাষণে। তার মানে এটা অ্যান্টোনিম হবে ফ্রেন্ডলি, যখন তোমার সাথে কেউ বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, অপারেশনে যাবে না তোমার সাথে, সেটা হবে ফ্রেন্ডলি আচরণ। তাহলে আমরা কি দেখবো? এ হবে, গুড। 28, type of conflict refers to an antagonism between two individuals can be described। এত বড় বড় জায়গায় যাব না আমরা, এখানে ইন্টারপার্সনাল হাবিজাবি দেয়া আছে, তাহলে আমরা দেখব বিটুইন ইন্ডিভিজুয়ালস, কয়জনের? দুইজন ব্যক্তির মধ্যে যখন হয়, তখন সেটা কি হয়ে যায়? ইন্টারপার্সোনাল হয়, রাইট?
ইন্ট্রা কখন হয়? যখন নিজের ভিতরেই ঝামেলা হয়। ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট নামে কিছু নাই, ইন্টার হিউম্যান নামে কিছু নাই। টার্মটা হচ্ছে ইন্টারপার্সোনাল, যখন দুইজনের মধ্যে হবে। আর একজন ব্যক্তির নিজের মধ্যেই যদি হয় তাহলে সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। যদি দুই গ্রুপের মধ্যে হয় ইন্টার গ্রুপ, একই গ্রুপের মধ্যে যদি হয় ইন্ট্রা গ্রুপ। চারটা ব্যাপারে বলা হয়েছিল বইয়ে, চারটা ব্যাপার বলা শেষ। ওকে, গুড। আচ্ছা, সো এই ছিল সেট 1 এর যে কয়টা। আমরা একটু সেট 2 তে যাবো এবার। সেট 2 তে আমরা ওই একই প্যাটার্নে যদি একটু প্রশ্নগুলো দেখার চেষ্টা করি, যে প্রথমে থাকতেছে হচ্ছে 8টা, 1 থেকে 8 পর্যন্ত আমাদেরকে প্যাসেজ ধরে অ্যান্সার করতে হয়। এখানে এই যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট গেল, এটা নিয়ে একটা প্যাসেজ দেয়া আছে, আমরা একটু পরে দেখবো যে প্রশ্নগুলো কি কি চাইছে। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি পারপাস অফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট? ইনভেস্টমেন্ট সামিটের প্রাইমারি পারপাস কি ছিল সেটা আমরা দেখার চেষ্টা, সরি, প্রাইমারি পারপাসটা কি সেটা আমরা দেখবো। নিশ্চয়ই ওইখানে বলবে, আমরা এসে আবার মিলাবো। হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার, তার মানে একদম ডিরেক্ট টেক্সট, মানে প্যাসেজ থেকে ইনফরমেশন থাকবে। হোয়াট সেক্টর আর হাইলাইটেড, প্যাসেজ থেকেই লাগবে, তার মানে প্যাসেজ পড়তে হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইমার্জড? ইমার্জ শব্দের অর্থ কি? এইটা আমরা পারবো যে ইমার্জ শব্দটা মোটামুটি ডিসঅ্যাপিয়ার, প্রমিনেন্ট হইতে পারে, রিমেইন আনচেঞ্জ না, ডিক্লাইন না, ডিসঅ্যাপিয়ার ডিক্লাইন কাছাকাছি। আচ্ছা, গেল। তারপর আমরা চেক করব ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ। কনটেক্সট অফ দ্য প্যাসেজ বলছে দ্য হোয়াট ডাজ আন্ডারস্কোরড মোস্ট নিয়ারলি মিনস। আন্ডারস্কোরড শব্দের সিমিলার কি হইতে পারে? ইগনোর না, রিডিউস না, ইগনোর আর রিডিউস কাছাকাছি। কোশ্চেন করা নাকি এমফাসাইজ করা? মোটামুটি এমফাসাইজ হইতে পারে, বাট আমাকে বলছে প্যাসেজ থেকে দেখে এসে অ্যান্সার করতে, কনটেক্সট ধরে। আচ্ছা, what does commitments refer in the passage? প্যাসেজে কি রেফার করছে কমিটমেন্ট শব্দটা দিয়ে? লিগ্যাল অব্লিগেশন, ইনভেস্টমেন্ট, ক্যাজুয়াল সাজেশনস নাকি কমপ্লিট ট্রানজ্যাকশন? এটা আমাদেরকে প্যাসেজ পড়ে এসে দেখতে হবে যে তারা কোন জায়গায় এটাকে ব্যবহার করছে। এটা রেখে দাও। নাম্বার 7, what was the total amount of investment commitments received during the summit? During the summit কয় টাকার ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে সেটা আমরা দেখবো, এটা হয়তো প্যাসেজ থেকে ডিরেক্ট পাবো। Number 8, what factors contribute to Bangladesh appeals as an investment destination according to the passage? According to passage মানে আমাকে প্যাসেজ পড়ে সেটা অ্যান্সার করতে হবে। সো 8টা কোশ্চেন আমরা একটু দেখার চেষ্টা করবো যে এখান থেকে আমরা এগুলাকে কিভাবে অ্যান্সার করতে পারি। এক একটা প্রশ্ন পাবো আমি, সেটা এসে অ্যান্সার করার চেষ্টা করবো তোমাদেরকে নিয়ে। চলো প্যাসেজ পড়ি। In Bangladesh Investment Summit 2025 held in Dhaka from 7th April to 10, it has emerged as a significant platform for attracting global business opportunities. Organized by Bangladesh Investment Development Authority, BIDA, এখন যেটা খুব পরিচিত তোমাদের সবার কাছে যে বিডা, তার চেয়ারম্যানটা তোমরা এখন বেশি চেনো কোম্পানির চেয়ে। The summit showcased the country's evolving economic landscape and investment friendly reforms with over 2,300 participants from 50 countries. তাহলে এক নাম্বারটা পেয়ে গেছি যে 50টা কান্ট্রি থেকে আসছে, including more than 550 foreign investors. They even highlighted sectors such as digital economy, textile, renewable energy, agro-processing and healthcare. 4টা অপশনের কথা বলা হয়েছে। তাহলে আমরা 2টা পেয়ে গেছি, চলেন 2টা অ্যান্সার দিয়ে আসি। প্রথম কথা হচ্ছে যে 50টা ছিল, তাহলে 2 নম্বর প্রশ্ন উত্তর কি? 50 জন, 50টা দেশের। হাউ মেনি কান্ট্রিজ পার্টিসিপেট ইন দ্য সামিট? কতজন সামিটে অংশগ্রহণ করছে? 50 জন, ঠিক আছে। সরি, 50টা দেশ থেকে প্রায় 3500 মতো, 2,000-2,500 লোকজন। তাহলে গেল বি নাম্বার। ওকে, 2B। আসেন 3 নাম্বারটাও পাইছি আমরা। নিচের কোনটাকে হাইলাইট করা হয়েছে? এখানে এগ্রিকালচার এন্ড মাইনিং এর কথা বলা হয় না। এগ্রো নিয়ে কথা বলা হয়েছে, বাট মাইনিং এর কথা বলা হয় না। এডুকেশন নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু স্পোর্টস এর কথা বলা হয় না। অটোমোবাইল, এভিয়েশন বাংলাদেশ এখনো মানে ওইভাবে বাণিজ্যিকভাবে কিছু করতেছে না, সেটা আউট। বি নাম্বারটা দেখেন, ডিজিটাল ইকোনমি অ্যান্ড টেক্সটাইল বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির জায়গা, এটা সবসময় থাকবে। এবং ডিজিটাল ইকোনমি নিয়ে আমরা এখন কথা বলতেছি বাংলাদেশে। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। তাহলে সি নাম্বারটা হবে, সরি, বি নাম্বারটা হবে হচ্ছে নাম্বার 3-তে। 3 অ্যান্সার কি হবে? বি নাম্বার। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ইমার্জডও আছে এখানে ছিল, ইনভেস্টর। আচ্ছা, notably Bangladesh received 2.7 billion investment commitments within potential increase to 5 billion as further pledge are anticipated. ওইটা পরে আমাকে প্যাসেজে বলছে যে 2.7 বিলিয়ন আমরা
মানে সামিটের মধ্যেই পাইছি, তাহলে এটা আমার দরকার, তাই না? আচ্ছা, তাহলে যান এটার অ্যান্সার করি। কোথায় ছিল? এই যে এখানে, নাম্বার বি, নাম্বার 7, 7 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে বি নাম্বারটা, যে 2.7 বিলিয়ন আমরা কমিটমেন্ট পাইছি। এটারও ফার্দার যে এক্সটেন্ড হতে পারে 5 বিলিয়নে, মানে সেটা অ্যান্টিসিপেট করতেছি, আমরা এক্সপেক্ট করতেছি, এক্সপেক্টিং রেশিও এটা, বাট উই ডোন্ট কেয়ার, আমাদের লাগবে হচ্ছে 2.7 বিলিয়ন, প্রশ্ন যেটা চাইছে ডিউরিং দ্য সামিট যা পাইছি আমরা। আচ্ছা, তারপর আসেন, the summit featured high-profile attendees, including CEOs from global companies and ventures capital firms, emphasizing Bangladesh's global growing appeal as an investment destination. Acha, okay. The event also underscored the country's expanding domestic market with rising per capita income. Rising per capita income একটা প্রশ্ন ছিল, income and modernized financial sector, exchanging consumer purchasing owner. ওকে, তাহলে আসেন যে এখানে একটু ঘুরে আসি আমরা এবার, প্রশ্নগুলো যেখানে ছিল, কোথায় ছিল? আচ্ছা, এই যে আন্ডারস্কোর মানে কি বুঝাইছে, নিশ্চয়ই গুরুত্ব দিছে। আন্ডারস্কোর মানে হচ্ছে যে জিনিসকে হাইলাইট করা হয় কোনো জিনিস, তার মানে এমফাসাইজ করা। হাইলাইট করার এমফাসাইজ করা এখানে একই অর্থে ব্যবহৃত হবে। তাহলে বি নাম্বারটা যেটা আমরা ধরছিলাম, নাম্বার 5 বি, 5 কি বসবে? ওকে, 5B ক্লিয়ার? বুঝছেন কি না? 5B, নাসিমা ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, কমিটমেন্টস 7 তো গেল। আর এটা কি? বাংলাদেশ অ্যাপিল ইনভেস্টমেন্টের ডেস্টিনেশন কোন জায়গায়? এই লাইনেই পাইছি আমরা। এই যে এখানে দেখেন, রাইজিং পার ক্যাপিটা ইনকাম ফিনান্সিয়াল সেক্টরের ক্ষেত্রে, রাইজিং পার ক্যাপিটা ইনকাম ইন মডার্নাইজড ফিনান্সিয়াল সেক্টর। তাইলে 8 নাম্বার ও বি, দুইটাতে 5 এবং 8 দুইটাতে আমরা পি পাচ্ছি, বি পাচ্ছি। ওকে, দুইটাতেই গেল বি। এই যে এইখানে ফিনান্সিয়াল মডার্নাইজেশন আন্ডারস্কোর শব্দের অর্থ বুঝছি। ওকে, through this summit Bangladesh has positioned itself a dynamic hub for sustainable economic growth and international business collaboration. ওকে, গেল। পাই নাই কোন দুইটা, মানে আমি খুঁজে পাই নাই এখনো কোন দুইটা? ইনভেস্টমেন্ট কমিটমেন্টস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা, এইটা একটা বিলিয়ন ইনভেস্টমেন্ট কমিটমেন্টস। এই যে এখানে কমিটমেন্ট শব্দটা কি, আর একটা আমাকে তোমরা দেখাই সেটা হচ্ছে ইমার্জড, এই দুইটা শব্দ, তাই তো? আচ্ছা না, এবার তাহলে এই দুইটা খুঁজি। তাহলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট, কমিটমেন্ট তাহলে এখানে কি? ইনভেস্টমেন্ট নিশ্চয়ই, তাই না? তাহলে এখানে দেখি, এই যে ইমার্জড, ইমার্জ মানে প্রমিনেন্ট, ঠিক আছে? এটা তাহলে মিলছে, কারণ ডিসঅ্যাপিয়ার্ড হয় না, রিমেন আনচেঞ্জড হয় না, ডিক্লাইন্ড হয় না, শুধু একমাত্র প্রমিনেন্টই মিলে। আচ্ছা, আরেকটা কোনটা এবার বলেন? কমিটমেন্ট দিয়ে কি বোঝাচ্ছে? হোয়াট ডাজ কমিটমেন্ট রেফার টু দ্য প্যাসেস্ট? কিসের কমিটমেন্ট দিছে? লিগাল অব্লিগেশনস নাকি ইনভেস্টমেন্টের? ক্যাজুয়াল সাজেশনস, কমপ্লিটেড ট্রানজ্যাকশনস, কোনটা? ডেফিনেটলি ইনভেস্টমেন্ট, যেটা আমাদেরকে ইনভেস্ট করবে এই কমিটমেন্টটাই তারা দিচ্ছে। ওকে, তাহলে 6 কি বসবে? বি। সো এই কয়টা ছিল আমাদের প্যাসেজ থেকে। ওকে, এই মোটামুটি প্যাসেজ ধরতে পারলে এবার আমরা একটু গ্রামারের সেকশনগুলোতে ঢুকবো, যে ওইখানে কি কি কিভাবে অ্যান্সার দেওয়া আছে। চলেন, 6B গুড। ও ও ও ও 9। ওকে, আচ্ছা, নাম্বার 9 মানে কি বলছে? সাম অফ ইউর ফ্রেন্ডস হ্যাভ দেয়ার ওন বিলিভস বাট দে আর ড্যাশ। সাম অফ ইউর ফ্রেন্ডস, হ্যাঁ, হ্যাভ দেয়ার ওন বিলিভস, এটা ইউনিট 7 থেকে একটা লাইন, একদম প্রথম লাইন। ইউনিট 7-এ যান, হিউম্যান রাইটসে প্রথম লাইন টেক্সট থেকে, কিন্তু আসছে গ্রামার, বাট দে আর। আচ্ছা, ফ্রেন্ড যেহেতু, কথা যেহেতু ফ্রেন্ড নিয়ে, তাহলে এটার সাথে লেস বসবে না, 1 নাম্বার বাদ। আচ্ছা, লট টটও বসে না, লট অন্য হিসাবে বসে। তাহলে ফিউ ইন নাম্বারস নাকি নাম্বার, এটা নিয়ে হচ্ছে কথা। ফ্রেন্ডস ফিউ ইন নাম্বার, নাম্বার কথাটার মধ্যে আর কোনো চেঞ্জ আসবে না, সেখানে নাম্বারস বসার কোনো দরকার নাই। আপনারা টেক্সটে গেলেই দেখবেন যে এটা অ্যান্সার দেওয়া আছে, সি নাম্বার।
আচ্ছা, তাসনিম বলছো আয়ুষ এত সহজ যদি পরীক্ষার উত্তর বের করতে পারতাম। এইটা কখন হবে জানো? যখন তুমি তোমার মাসল মেমোরি রেডি করে ফেলবা যে কোনো প্রশ্ন পাইলে স্ট্রাইক করার জন্য। মানে তুমি যখন বেশি প্র্যাকটিস করবা, আমি জানি না তুমি গুচ্ছ দিবা কিনা, তুমি আরিউর এই অংশটাকেও নাও, যে আরিউর পরে যে আরেকটু সময় থাকবে গুচ্ছর জন্য তুমি নিজের মাসল মেমোরিটা এইভাবেই প্র্যাকটিস করাবা, যাতে প্রশ্ন দেখলে স্ক্রুটিনি করতে করতে সাবজেক্ট বাই টপিক প্রত্যেকটা প্রশ্নকে ওইভাবে প্র্যাকটিস করো যাতে তুমি প্রশ্ন দেখলেই 3টা অপশনকে এলিমিনেট করে দিতে পারো, একটা অপশন তোমার হাতে থাকে। ঠিক আছে, এটা হলে ইনশাল্লাহ দেখবা যে ইজি হয়ে যাবে। তাহলে ফিউ ইন নাম্বার, ওকে। সি নাম্বার, ঠিক আছে, গেল। মানে ফিউ এর সাথে নাম্বারসের কোনো মানে সম্পর্ক নাই, ফিউ এর সাথে সম্পর্ক হচ্ছে ফ্রেন্ডস। সেই জন্য নাম্বারকে আমরা প্লুরাল করব না, এটা হচ্ছে আমাদের দেখার বিষয় ছিল। সাইট অ্যান্ড সাইট, এই যে আসেন, তখন হোমোনিম নিয়ে পড়ছিলাম যে একই মিনিং দিবে। এই যে দেখেন সাইট অ্যান্ড সাইট মানে দুইটা ফোনিক্স সমান, তার মানে সাইট বানান উচ্চারণটা এরকমই, সাইট, এইখানে উচ্চারণ সমান সাইট, কিন্তু আমরা দেখব যে এদের মিনিং ডিফারেন্ট, অরিজিনও ডিফারেন্ট। এটা হচ্ছে হোমোফোন। এরকমভাবে ওই যে আমি যেটা লিখছিলাম রাইট রাইট, কি ছিল রাইট একটা, আর এই পাশে হচ্ছে রাইট এইটা একটা, এগুলো হচ্ছে হোমোফোনস। আর হোমোনিম কেমন হবে? এই রাইট দিয়ে যদি হোমোনিমের দুইটা অর্থ দেয়, রাইট মানে একটা হচ্ছে ডান দিক, আর একটা রাইট মানে হচ্ছে তুমি ঠিকঠাক, তুমি ওকে। স্প্রিং ধরো, স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে তুমি লাফাচ্ছ, আবার স্প্রিং মানে হচ্ছে বসন্ত। এই দুইটাই হচ্ছে হোমোনিম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে যাবে হোমোনিমের ক্ষেত্রে। আর হোমোফোনস হবে এই যে এই টাইপ, সাইড সাইড, দুইটা রাইট রাইট, এরকম অর্থ বেশি মানে অন্যরকম বোঝাবে, হোমোফোনস হবে। ভেরি গুড। নাম্বার 11, দ্য ওয়ার্ড ভায়োলেশন ক্যান নট বি রিপ্লেসড। ক্যান নট বি রিপ্লেসড মানে হচ্ছে অ্যান্টোনিম, অ্যাটলিস্ট বা সিনোনিমাস না। আসেন, ভায়োলেশন দিয়ে কি বোঝায়? ভায়োলেশন তার মানে হচ্ছে, এটাও টেক্সট থেকে আসছে, ইউনিট 7, ইউনিট 7ও আছে, ইউনিট 12এও আছে, সিভিক এঙ্গেজমেন্টেও যে পাবেন এটা। আচ্ছা, ভায়োলেশন মানে অ্যাকচুয়ালি ব্রিচ মানে ভায়োলেট করা কোনো জিনিসকে, ইনফ্রিংমেন্ট মানে ভায়োলেট করা, বা ইনফ্রিংমেন্ট মানে ভায়োলেট করা কোনো জিনিসকে, নেগলেক্ট মানে তো ডেফিনেটলি ভায়োলেট করলা, তুমি কথা শুনলা না, হ্যাঁ, তুমি শেখ হাসিনার মতো কাজ করলা। রেসপেক্ট একমাত্র আমরা দেখতে পাচ্ছি যেটাকে রিপ্লেস করা যাবে না। ভায়োলেট না করে কোনো রুলকে আমরা যদি রেসপেক্ট করি, তার মানে হচ্ছে আমরা সেটাকে ভায়োলেশনের মধ্যে দিয়ে যাচ্ছি না বা ভায়োলেট করতে চাচ্ছি না। বাদ বাকি তিনটাই ভায়োলেট যায়, ভায়োলেট করা যায়। ওকে, তাহলে 11 হচ্ছে ডি, রেসপেক্ট। ওকে, গেল। নাম্বার 12, ডু ইউ নো ড্যাশ। আচ্ছা, ডু ইউ নো এরপরে যে হাউটা আছে প্রত্যেকটাতে, সরি, এই যে হাউ কথাটা যেটা আছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসাবে বসছে, এটা ফর শিওর। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে আমি অক্সিলারি নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? আমাকে কি করতে হবে? রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর অক্সিলারি প্লাস ভার্ব থাকবে, সেটা হিসাব আলাদা। আচ্ছা, তার মানে এখানে এই যে হাউ, আচ্ছা ওকে, গেল একটা, এখানে তাহলে কোনোটাই নাই। এখানে টু সুইম দেয়া আছে, হাউ সুইম টু হবে না, হাউ উই সুইম, আচ্ছা টু সুইম, কিন্তু এইখানে যে ডু আছে বলে অলরেডি, যেহেতু আমাদের ডু দেয়া আছে, এই জন্য এখানে একটা প্রশ্নবোধক হবে 1 নম্বরে। তার মানে এইখানে যেহেতু উল্লেখ নাই প্রশ্নে, তাহলে অপশনের মধ্যে থাকতে হবে। এই জন্য দেখ হাউ টু সুইম থাকা সত্ত্বেও এখানে প্রশ্নবোধক নাই, এই জন্য আমরা এটাকে নিতে পারতেছি না। আর হাউ উই সুইম এখানে প্রশ্নবোধক নাই, সেটা নিতে পারতেছি না। সুইম টু হয় না, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে নিই। তো সি নাম্বারটা হচ্ছে আমাদের একমাত্র টিকে থাকা, বেঁচে থাকা রাইট অ্যান্সার। ওকে, 12C, ভেরি গুড। ইমা, সাব্বির, সাজ্জাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম না মাইনুল ইসলাম, ও সাইমুন ইসলাম, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। শফিকুর রহমান, 12C, নাইস। এইটুকু, এটা জাস্ট চোখটাকে ঠিকঠাক রাখা পরীক্ষার হলে, যে আমি অ্যান্সার বুঝে শুনে করতেছি, এনাফ, আর ভুল হবে না। এগুলো প্রশ্ন তোমাদের এখন ভুল হওয়ার অপশন নাই আশা করি, হ্যাঁ। আর হাউ টু সিম সারা জীবনই বসে, ওটা মাথায় রাখো। নাম্বার 13, কনফ্লিক্ট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ লাইফ। টেক্সট থেকে আসছে, টেক্সটে যা আছে
সেটাই দিতে হবে। কন্টেন্ডিং, কনভেনশনাল, সোশ্যাল সবই হইতে পারে। পার্টকে মডিফাই করার জন্য যে কোনো অ্যাডজেক্টিভ আমরা দিতে পারি, বাট বইয়ে দেয়া আছে হচ্ছে ইনএভিটেবল। তোমরা যদি যাও কনফ্লিক্টের ইয়াতে, ওই যে ইন্টারপার্সোনাল এটা যদি একদম প্রথমেই যাও, দেখবা যে সেকেন্ড প্যারাতেই লেখা আছে কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট, যেটাকে অ্যাভয়েড করা যায় না, আনঅ্যাভয়েডেবল, যেটা আসবেই, যেটা থামানোর কোনো উপায় নাই। কনফ্লিক্ট হবেই লাইফে, মানুষের সাথে না হয়ে আমার নিজের সাথে হবে। আমি আরেকজনের সাথে করতেছি না, আমার গ্রুপ আরেকজনের সাথে, আরেক গ্রুপের সাথে করতেছি, আই এম বিং ইনভলভড। সো কনফ্লিক্ট ইজ অ্যান inevitable part of our life. Okay. Clear? Asha. 14. Who wrote September 1939? কে লিখছেন সেপ্টেম্বর 1939? কার লেখা? এই যে আইনুন নাহার রিয়া, আপনি প্রশ্ন লিখে তারপর অ্যান্সার করবেন। হ্যাঁ, কোন প্রশ্ন অ্যান্সার করতেছেন সেটা লিখবেন, প্রশ্ন নাম্বার। আচ্ছা, সবার নামে ডাব্লিউ থাকলেও হবে না। ওয়ার্ডসওয়ার্থ এটা লিখেন নাই তোমাদের প্যাসেজে। শেক্সপিয়ারের এই কবিতা ছিল না, WBYers'ে ছিল ম্যানর বার্ড। একমাত্র W. Auden আমরা দেখবো যে এই কবিতা উনি লিখছেন। Who wrote? W. Auden. ওকে, 14 তার মানে সি বসবে। নাসিমা ভেরি গুড। সাজ্জাদ, সাজ্জাদ কি এ দিলা ভুলে? তরিক দিলা ডি। কাহিনী কি তোমার? মানে এই কবিতা তোমাদের বইয়ে আছে, আধার দল ABC ধুমধুমা জান যেমন চাচ্ছে দিচ্ছ। অর্ডেন, হ্যাঁ, ওকে। সি নাম্বার। টেক্সট যদি ভুল হয় হবে না। Number 15. During the colonial era, dash come to dash in great number. আচ্ছা, প্রশ্ন বই থেকেই আসছে, সোর্স হচ্ছে বই, টেক্সট থেকে আসছে। টেক্সটে আমরা দেখবো যে আমরা এটা হচ্ছে ওই যে এলিজাবেথের যে গল্প, হ্যাঁ, এলিজাবেথের গল্পে আমরা দেখবো এলিজাবেথের গল্পে এটা ছিল যে ইংরেজরা আসছে জাতিগতভাবে, তাহলে দা বসবে। এইখানে দা আছে, এইখানে দা আছে, এখানে দা ছোট অক্ষরের আছে, এটা হবে না। ওকে, আর দেশ ইন্ডিয়াতে আসছে, এটার সাথে দা বসবে না, তাহলে এটাও বাদ, এটাও বাদ। আবার এখানে দা নাই, এখানে ইয়া ছিল, ইন্ডিয়া ঠিক ছিল, তাহলে একমাত্র প্রথমটাই। দ্য ইংলিশ কেম টু ইন্ডিয়া, হ্যাঁ, দ্য ইংলিশ, এখানে দা ইংলিশ, ইএনজি বড় অক্ষরের, দ্য ইংলিশ কেম টু, দেশটা হচ্ছে শুধু ইন্ডিয়া, সো এটা বড় অক্ষরের হবে না, সরি, মানে দা বসবে না এটার আগে, তাহলে দুইটা দা বাদ। আর এখানে হচ্ছে ইংলিশের আগে দা নাই, এই জন্য এটা আসছে টেক্সট বুক, কিন্তু আর্টিকেল ধরে, হ্যাঁ, আর্টিকেল থেকে আসছে। ওকে, ক্লিয়ার? তাহলে 15A, বা 15 কারো ভুল হয় না, দ্যাটস গুড, ভেরি গুড। তাহলে মানে 14 আপনাদের সমস্যা ছিল। আপনারা কবিতাগুলো আরেকবার দেখে যাবেন রাজশাহী ইউনিভার্সিটির আগে, হাতে অনেক দিন সময় আছে। আজকে হচ্ছে কত, 16 না 17? 16, তার মানে ইউ হ্যাভ 17, 18 2 days। ভালো করে ইংরেজিটা পড়েন, আরো 2 দিন। 16. All this relationship keep us close for each other and providing us all kind of support, love and affection. How many errors are there in this sentence? আপনারা করেন, তারপরে আমি অ্যান্সার দেখবো এটার। আগে আপনারা করেন, দেখি কয়টা আছে। All this relationship keep us close for each other and providing all kinds of support and love. কোন কোন যেটা অ্যান্সার করবা, কোন কোন জায়গায় কেন কেন ভুল সেটা সব অ্যান্সার করো, দেখি পারো কিনা। দুইটা থাকলে সে দুইটা দেখায় দিবা, তিনটা থাকলে সে তিনটা দেখায় দিবা, পাঁচটা থাকলে সে পাঁচটা দেখায় দিবা, চারটা থাকলে সে চারটা দেখায় দিবা। দেখি এবার কি অবস্থা। এটা অ্যান্সার করতে পারলে বুঝবো যে মানে মাথা ঠিক আছে এখনো সবার। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কিন্তু খুব ইজি হয়। শিফট অনেকগুলো থাকাতে মানে একটা মানে দুইটা শিফট থাকবে, সো হয়তো দেখবা যে একটা শিফটে একটু কঠিন হইতেও পারে, একটা শিফটে ইজি হবে, কিন্তু মানে রিপিটেশন থাকে, প্রশ্নের প্যাটার্ন পাবা, হ্যাঁ। কিন্তু
মানে প্রশ্ন বুঝো, সময় নিয়ে মানে পরীক্ষা দিও, হ্যাঁ, তাড়াহুড়া করার কিছু নাই। ইংরেজি খুব ইজি হবে। আচ্ছা, বি দিছেন মানে 3টা ভুল 4টা ভুল। আচ্ছা, সি দিছেন একজন, তার মানে 2টা ভুল পাইছেন। কেউ কি ডি পাইছেন মানে 5টা ভুল পাইছেন কেউ? আচ্ছা, মানে 4 এবং 2তেই আছেন। এ কেউ বলেন নাই, 3টা ভুল কেউ বলেন নাই, কেউ 2টা পাইছেন, কেউ 4টা পাইছেন, মাঝখানে কেউ পান নাই। আচ্ছা, ওকে, চলেন খেয়াল করি। অল দিসের পরে রিলেশনশিপস থাকার কথা ছিল, কারণ কিপ ভার্বটাকে আমরা প্লুরাল পাচ্ছি, তার মানে এর আগে নাউনটাও প্লুরাল হওয়ার কথা। তার মানে এইটা হচ্ছে 1 নাম্বার ভুল, রিলেশনশিপস হওয়ার কথা। হ্যাঁ, এক, তাহলে লিখতেছি, দেখেন, রিলেশনশিপস হওয়ার কথা 1। 2 নাম্বার হচ্ছে কিপ আস ক্লোজ ফর ইচ আদার, হয় না, কিপ আস ক্লোজ টু ইচ আদার, নিজেদের দিকে আমাদেরকে আগে রাখে, তাহলে 1। আচ্ছা, এটা পরে গুনতেছি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে টু ইচ আদার, এটা একটা। অ্যান্ড, আচ্ছা, অ্যান্ড এইখানে হচ্ছে একটা ক্লজ মেকার। তাহলে যখন ক্লজ মেকার হয়, তাহলে এই যে একটা ফাইনাইট ভার্ব, এইখানে যে একটা ফাইনাইট ভার্ব ছিল, নিশ্চয়ই তারপর আরেকটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব ওয়ান আইএনজি আছে, যেটার আগে কোনো অক্সিলারি নাই, তার মানে এটা একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা ভুল, এখানে হওয়ার কথা ছিল প্রোভাইড, এটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, প্রোভাইড হওয়ার কথা ছিল। 3টা, all kind of support and love and affection, all the keep us close for each other and provide all kind of support, love and affection। কয়টা হলো? একজনে এই নাম্বারটা কইলেন না, একজন বলছে আমি কোনো ভুলই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, 5টা পাইছি দিবি, দেখান তো দেখি 5টা কিভাবে পাইছেন। 4টার মধ্যে আরেকটা কই পাইছেন আপনারা যারা বি দিছেন? আরেকটা কোথায় পাইছেন? এমন হতে পারে যে আমি পাচ্ছি না, দেখি কমেন্ট। চারটা যারা দিছেন তাদের আরেকটা কোথায় ছিল? চারটার লোকজন কই গেল? আরেকটা কোনটা? রিলেশনশিপস ফর প্রোভাইডিং কাইন্ডস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অল কাইন্ডস অফ সাপোর্ট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা আমি খেয়াল করতেছিলাম না, মানে এখানে কালার বেশি পড়ে যাওয়াতে আমি বুঝতেছিলাম না। অলের পরে এই যে এখানে রিলেশনস যা আছে কাইন্ডস, তার মানে এখানে কাইন্ডস হবে। নাইস, থ্যাংক ইউ। তাহলে এই টোটাল হচ্ছে 4টা। ভেরি গুড, অল কাইন্ডস, ভেরি গুড, অল কাইন্ডস। তাহলে রিলেশনশিপ, তাহলে আমরা কয়টা পাইলাম ওভারঅল? 1 2 3 4, এই 4টা। নাইস, ভেরি গুড। আমি একটু দেখলাম যে তোমরা ঘুমায় গেছো কিনা, ঠিক আছে। আচ্ছা, রিলেশনশিপ টু প্রোভাইড কাইন্ডস। ভেরি গুড। তাহলে 4টা ভুল আছে এই বাক্যে। এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে একটু জাস্ট প্রত্যেকটা লাইন, এটা হচ্ছে পিন পয়েন্ট ইররের মতো খুঁজবেন। আপনারা পিন পয়েন্ট ইরর ক্লাস করছেন না? পিন পয়েন্ট এররের মতো করে খুঁজবেন প্রত্যেকটা শব্দ, বাক্য, মানে বাক্যের ফ্রেজ ধরে 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 করবেন, ঠিক আছে? ওকে, আসেন নাম্বার 16। ভেরি গুড। এটা যারা 4টা খুঁজে বের করতে পারছেন, বিগ থ্যাঙ্কস টু অল অফ ইউ। ভালো পড়ছেন আপনারা। দ্য ওয়ার্ড ডিসমিসিভ ইজ সিমিলার টু, এটা টেক্সটে আছে, ডিসমিসিভ টেক্সটে আছে। ডিসমিসিভ হচ্ছে, এটা এলিজাবেথের গল্পে পাবেন, এলিজাবেথের গল্পের একদম শুরুতে ইন্ট্রোডাকশনে পাবেন যে তারা ইন্ডিয়ান লোকাল যারা তাদেরকে খুব ডিসমিসিভ ওয়েতে দেখতো। এইটার সিনোনিম আপনাদেরকে অনেকদিন আগে একটা মানে ইউনিটে দিছিলাম, সম্ভবত ফার্স্ট পেপারের মডেল টেস্টে দিছিলাম, যতদূর আমার মনে পড়ে। এইটা দিছিলাম, এই ওয়ার্ডটা পারফেক্টরি শব্দের অর্থ কি।
মানে যাদেরকে গোনায় ধরি না আমরা, বুঝছো? মানে যখন কোনো জিনিসকে ইম্পর্টেন্ট মনে না করা, লেস ইম্পর্টেন্ট ভাবা কাউকে, ওয়ার্দি আনওয়ার্দি মনে করা, যে তুমি লেস ইম্পর্টেন্ট ভাবতেছো বা আনওয়ার্দি মনে করতেছো, যাই ধর এরা নিয়ে ভাইবা চিন্তা আমার লাভ আসেনি, এই ধরনের যখন মনে করতেছো তার মানে পারফেক্টরি, একই অর্থ দেয়। সিমিলার টু চাইছে তার মানে সিনোনিম মিলে গেছে। এ নাম্বার, গুড 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 গুড, ভেরি গুড। মানে এলিজাবেথ বা কলোনিয়াল যারা, তারা যখন আসতো মানে বাইরে থেকে, তখন ইন্ডিয়ানদেরকে যেভাবে তারা ডিসমিসিভ ওয়েতে ট্রিট করতো, এইটা বলা ছিল। আশা করি যে পড়ছেন আপনারা বা দেখছেন। ওকে, গুড। নাম্বার 18, দ্য ফক অফ ফ্লাইং শিপ স্কিমড ইন টেরর ফ্রম অ্যাপ্রোচিং হাল। এইখানে ফ্লাইং কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এই যে ফ্লাইং ফিশ, ঠিক আছে? তাহলে ফিশকে মডিফাই করছে, কেমন ফিশ? ফ্লাইং ফিশ। তার মানে এটা মডিফাই যেহেতু করছে, অ্যাডজেক্টিভ, যে আইএনজিতে অ্যাডজেক্টিভ থাকে সেই আইএনজি পার্টিসিপল, খেলা শেষ। তুচ্ছ তাচ্ছিল্য করা, হ্যাঁ গুড স্যার, যাতেই তো ভালো ভালো বাংলা বলছো, আমার বাংলা মাথায় আসে না। ঠিক আছে, ওকে। 17, 18B ক্লিয়ার? এইটিন বি ওকে, গেল পার্টিসিপেট। এগুলো নিয়ে আশা করি ঝামেলা নাই, এগুলো এখন আপনারা পারেন, মাশাআল্লাহ, ভেরি গুড। নাম্বার 19, আচ্ছা, কনজারভেশন প্রোটেকশন স্পিসিস কি হবে? আচ্ছা, এটা হচ্ছে কোন ধরনের প্রশ্ন আমরা বলি? অ্যানালজিতে আমরা যদি দেখি, অ্যানালজির ক্ষেত্রে কি হবে ভাইয়া? অ্যানালজিতে সিনোনিমাস থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সিনোনিম, যা কনজারভেশন তাহাই প্রোটেকশন, মানে তুমি যেটাকে কনজারভেটিভ রাখো সেটা প্রোটেক্টিভ হয়। আচ্ছা, তাহলে স্পিসিসের লাগবে, তাহলে ল্যাবে স্পিসিস নিয়ে গবেষণা হচ্ছে না। ইকোসিস্টেম, কোনো স্পিসিস ফরেস্টে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। জনরা, আমরা জনরারে পড়ছিলাম যে জনরা হচ্ছে নাউনের মধ্যে, এটা প্লুরাল না সিঙ্গুলার সেটা বলেন? আমরা একদম না ক্লাস নাউনের যে ক্লাস ছিল সেখানে পড়ছিলাম যে জনরা মানে হচ্ছে ঘরনা বলি আমরা বাংলায়, হ্যাঁ? ওই জনরার মিউজিক, এই জনরার মিউজিক, এই জনরার প্র্যাকটিস করে, ওই জনরার প্র্যাকটিস করে, ঠিক আছে? আইডিওলজির জায়গা। ওকে, জেনার থেকে জনরা এরকম হয়। ওকে, এ নাম্বার, গুড। গেল। নাম্বার 20, ওয়াটার এভরিওয়্যার ড্যাশ ডিরেক্ট পয়েম থেকে আসছে। পয়েমে আমরা দেখবো ওয়াটার এভরিওয়্যারের পরে নর ছিল, তাহলে নট আউট, নর এ ড্রপ না থেকে নর এনি ড্রপ ছিল, ডিরেক্ট বই থেকে আসছে, ডিরেক্ট কবিতা, অন্য কোনো কিছু চিন্তা করারই অপশন নাই। সি নাম্বার বসবে। ওকে, ক্লিয়ার? 20C, গুড। এটা একটা ডিরেক্ট টেক্সট থেকে আসছে। আচ্ছা, নাম্বার 21, দ্য ওয়ার্ড এক্সস্টিভ, অনেকবার দিছি এটা, আমি প্রশ্ন করছি মিনিমাম 3বার এই প্রশ্ন দিছি আমি, যাতে ভুল না হয় কোনোভাবেই। এক্সস্টিভ শব্দের অর্থ কি? রিপ্লেস করা যাবে কি দিয়ে? কম্প্রিহেন্সিভ। হ্যাঁ, একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ, এটা হচ্ছে ইউনিট 9-এ পাবেন। ইউনিট 9-এ এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটাকে পাবেন, সেটার সাথে এক্সস্টিভ মিলিয়ে নেবেন, ঠিক আছে? ওই যে একটা কলম আর্টিকেল ছিল, যে আর্টিকেলে বলা ছিল যে এরকম একটা মানে কম্প্রিহেন্সিভ একটা আর্টিকেল ছিল। তাহলে রিস্ট্রিক্টেড, কমপ্লেইন, এক্সক্লুসিভ, নান অফ দিস মেক্স এনি সেন্স। আচ্ছা, 21C এটা পারবেন, হ্যাঁ। নাম্বার 22, রবার্ট হাইডেন ওয়াজ বর্ন। রবার্ট হাইডেন কোথায় জন্মগ্রহণ করছিলেন? আমেরিকাতে জন্মগ্রহণ করছিলেন। তাহলে ইন ডেট্রয়েট, এক নম্বর হচ্ছে ইন বসবে, তাহলে ইন এইখানে আছে একটা, এইখানে আছে একটা, বাকি দুইটা আউট। এখন টু আ ফ্যামিলি না ইনটু আ ফ্যামিলি? আমরা বইয়ে দেখবো, সরি এক সেকেন্ড দাঁড়ান, আমরা বইয়ে দেখবো যে ইনটু আ ফ্যামিলি দেয়া, ইনটু আ পুয়ার ফ্যামিলি, একদম টেক্সট থেকে জন্মগ্রহণ করেছিলেন ইনটু আ ফ্যামিলি ইন ডেট্রয়েট। ডেট্রয়েট নামে
যে সিটি সেখানে এর সাথে জন্মগ্রহণ করেছেন, তার মানে ডি নাম্বারটা। নাম্বার 2, ঠিক আছে 22 ডি, এটা টেক্সট থেকে আসছে, রবার্ট হাইডেন টেক্সট। আসেন নাম্বার 23, ফাইন্ড দ্য ওয়ার্ড ওয়ান, যে কোনো ওয়ার্ড ওয়ানটাকে বের করে দেন। আচ্ছা শেষ থেকে আসি, যেটা রিচ সেটা মেমোরেবল হয়, সেটা এক্সল্টেটিভ হয়, গ্লোরিয়াস হয়, মানে যেটা রিচ সেটা খুব গ্লোরিয়াস, একটা ট্রিপ মেমোরেবল ট্রিপ, গ্লোরিয়াস ট্রিপ হয়, এক্সল্টেড হয়, একমাত্র ইনগ্লোরিয়াসটাই হয় না। মূলত এই শব্দটাকে ধরেই অ্যান্টোনিম করা, বাদ বাকিগুলো বোঝার জন্য, ঠিক আছে? ইনগ্লোরিয়াস, ওকে? তাহলে 23 বি ক্লিয়ার? 23 বি। গুড গুড। নিপা, মুশফিক, তাসফিয়া বিনতে মাহবুব, সাজ্জাদ। আচ্ছা আসেন 24, the city dash bounty of the river by sucking life out of it, এটাও ইউনিট থেকে আসছে 9। হ্যাঁ, তাহলে পেইড ব্যাক ফিরিয়ে দিয়েছিল অর্থে পেইড ব্যাক, এইটা বসছিল, সো বি নাম্বার। তাহলে পেইড অফ, মেড অফ, ব্লা ব্লা, আউট, একমাত্র বি নাম্বারটাই রাইট। ওকে 24 কি বসবে? পেড ব্যাক মানে ফিরিয়ে দেয় কোনো জিনিস। তাহলে বাউন্টিটা ফিরিয়ে দিয়েছিল, তারা যে উপকার করছে সারা জীবন, এই বুড়িগঙ্গা ঢাকারে যে উপকার করছে, সেই উপকারটা ঢাকা ফিরিয়ে দিছে কিভাবে? সাকিং লাইফ আউট অফ ইট, তারাই খায়া ফেলছে মাকড়সার বাচ্চার মতো। হ্যাঁ, নাম্বার 25, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই বাক্যটাকে আমরা উল্টে পড়াইছিলাম, দ্য ইউসেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এবার মিলান, কারণ আমরা যখন সুইট ধরে করি অনেক সময় বুঝতে ভুল করে যে এখানে ইজ দেই, হুইচ ইজ রং। এখানে মূলত ইউজেস আর সুইট এরকম বুঝাইছে, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 25 কি হবে? ডি হবে, নীলুফা ইয়াসমিন, গুড। ইউসুফ সাইদ, আর হবে তাসফিয়া, ডি হবে, গুড। তার মানে এটা ভুল যাবে না আপনাদের, তাই তো? নাইস। 25 সুইটস, সুইট আর দ্য ইউজ, তার মানে সুইটটা সাবজেক্ট না। এটা কেন? অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্ট হয় না, এটা হচ্ছে মূল কথা। হইতে গেলে তার আবার ফাংশন চেঞ্জ করতে হয়। হ্যাঁ, তাহলে বাক্য মূলত হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এই ইউজেস হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করবে। নাম্বার 26, 1.5 লেমনস ড্যাশ ইটেন। আচ্ছা, এখানে লেমনস দেখে লাভ নাই, কারণ আমরা ক্লাসে পড়াইছিলাম যে 1.5 যতক্ষণ থাকতেছে, মানে দুইটা, বাংলায় দেখি দাঁড়ান, দুইটা না হওয়া পর্যন্ত কখনোই কোনো কিছু প্লুরাল হবে না। দুইটা একমাত্র প্লুরাল, তার মানে একটার সাথে আরেকটা হাফ যোগ করলে সেটা প্লুরাল হচ্ছে না, তাহলে ইজ। ঠিক আছে, 1.5 প্লুরাল, ইজ ইটেন। দেখি এটা এটা ভুল টুল করছেন কিনা কেউ। নীলুফা, ভেরি গুড। 26 বি। এটা একটু মাথায় রাখেন, 1.5 রুলস ক্লাসে পড়াইছি, যেটার সাথে ইজ বসবে। নাইস, মানে দুইটা না যাওয়া পর্যন্ত এটা, মানে এখানে আমি সাবজেক্ট দেখতেছি লেমনস আছে ব্লা ব্লা, না দরকার নাই, তাকাবেন না এদিকে। আপনি দুইটা হয় নাই এখনো, 2 লেমনস বলে নাই, তার মানে এটা সিঙ্গুলার। যাক, ভুল হয় নাই কারো। নাইস, ভেরি গুড। 25, 27 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আরো একটা প্রশ্ন, দ্য বেড অ্যান্ড ব্রেকফাস্ট, তার মানে তোমার যে বেড দিছে রাতের বেলা, সকালে যে ব্রেকফাস্ট দিছে, সে তোমার আসলে কি করছে?
আতিথেয়তা দিছে, তাই না? হসপিটাবিলিটি দেখাইছে। এই আতিথেয়তা একটা এটা পুরোটা এখন একটা কনসেপ্ট এন্ড দিয়ে যুক্ত, কিন্তু দুইটা জিনিস যখন একটা ইউনিট প্রকাশ করবে, একটা জিনিসই বোঝাবে, আইডেন্টিটি বোঝাবে, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যায়? সাবজেক্ট সিঙ্গুলার হয়ে যায়। তার মানে ভার্বটা এখন সিঙ্গুলার বসবে। তাহলে এন্ড যুক্ত হওয়া সত্ত্বেও ব্রেক এন্ড ব্যাটার আর না বসে ওয়াজ বসবে। তাহলে ওয়ার বসবে না, হ্যাভ হ্যাড তো যাই না এটার সাথে। ওয়াজ, ভেরি গুড সুমাইয়া বিনতে হাবিব, নিপা। ওকে, গেল। গুড। নাম্বার 28, ক্যান ইউ টেল মি ওয়ার। আচ্ছা, এই যে এটা আগে একটু পড়ছি আমরা, এটাও রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে আমাকে অক্সিলারি সামনে আনার কোনো অপশন নাই, আনতে হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে ভার্ব। তাহলে এখানে ডাজ আসছে দুইটাই ব্যাড, হি লিভস। কিন্তু ঝামেলা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে কখনো প্রশ্নবোধক চিহ্ন বসে না, সেটা সত্য। কিন্তু এই বাক্যে এই যে অংশটুকু ক্যান ইউ আছে, তাহলে সেটার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে, যেটা প্রশ্নে নাই। তার মানে আমাকে অপশনে দিতে হবে, অপশনে এখানে নাই, এটা আউট, এটা এমন আউট হয়ে যেতে, এই যে হি লিভস আছে, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর ডাজ এমনিতেও হইতো না, বাদ। ওকে, 28A। সো এই ছিল আপনাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন সমাধান সেটার ক্লাস। আমরা যদি একটু দেখি আরেকবার যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন সোর্স আসছিল গত বছরের, সেখানে আমরা দেখলাম ভোকাবস 7টা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ ছিল 3টা, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে, সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন, ভয়েস থেকে আসছে, যদি আমি এটা দেই নাই, এটা কোশ্চেন থেকেও দেই নাই, ঠিক আছে। 11টা আসছে টেক্সট সোর্স থেকে, মানে এর মধ্যে 11টা টেক্সট সোর্স আছে আবার। সো ওই সব জায়গা থেকে প্রশ্ন করার চেষ্টা করছি, আশা করি মানে আপনাদের কিছুটা হলেও উপকারে লাগবে, বা অন্তত রিভিশনের একটা পার্ট হয়ে গেল, রিকভারি করা হয়ে গেল। এভাবেই পরীক্ষায় আশা করি মাথা ঠিক রাখবেন, ঠান্ডা রাখবেন। ফি আমানিল্লাহ সবাইকে। আজকে ক্লাস খুব স্পেশাল, কারণ অনেকের সাথে আজকে শেষ ক্লাস হয়ে যাচ্ছে। মানে রাজশাহীর পরে যারা ভার্সিটি জিএসটিতে দিবেন না বা বিভাগ পরিবর্তন করবেন না, অনেক দিন ধরে আমাদের স্টুডেন্ট, বিভাগ পরিবর্তনের সাথে আপনাদের আর ক্লাস হবে না, যেহেতু জিএসটিতে বিভাগ পরিবর্তন নাই। একটা লম্বা জার্নি আমরা করলাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের যেন স্বপ্ন যেটা সেটা পূরণ হয়, পাবলিক ভার্সিটিতে একটা সিট পাওয়া খুবই, এবং মানে মানে রাবি এই দুইটার মধ্যেই যেন হয়ে যায় ইনশাআল্লাহ। আর রাজশাহীতে যারা যাবেন তাদের সাথে আমার স্পেশাল বন্ড হয়, যেটা আমি লাইভ ক্লাসে বলছি গতদিন গ্রুপে, যে কারণ আপনাদের সাথে এখন আমার নিয়মিত দেখা হবে ইনশাআল্লাহ রাজশাহীতে মাঝে মাঝেই। তো অনেক অনেক দোয়া এবং শুভকামনা। খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দেন, খুব স্পেসিফিক যে টপিকগুলো এখন দরকার, সাধারণ জ্ঞান, বাংলা বা ইংরেজিতে যেগুলো আগে পড়েন নাই, এখন নতুন করে আর পড়ার কিছু নাই, ছেড়ে দেন। জাস্ট নর্মালি যা পড়ছেন সেটাকে এক দফা দেখে যান, প্র্যাকটিস করেন বেশি, মানে পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে নিজেরা জাজ করতে থাকেন। এই দুইটা পরীক্ষা আবার দেন। আপনি আপনার পটেনশিয়াল আরইউর যে এক্সামটা ছিল সেটাকে আরেকবার দিয়ে আসা, অনেক আগে শুরু হয়েছিল, ইয়াতে পেয়ে যাবেন, যারা গ্রুপে আছেন তারা আপনাদের ওয়েব অ্যাপে পেয়ে যাবেন। তার বাইরে আপনি অবশ্যই রাবির বিগত বছরের ক্লাসটাকে আরেকবার করেন। লম্বা ক্লাসের মধ্যে ছোট্ট একটা রাবির অংশ বোধহয় 1 ঘন্টার মতো, সো একটু টেনে মেনে দেখে নিলেই দেখবেন যে 20 মিনিটেই হয়ে যাচ্ছে। সো 2 দিনের মধ্যে ইংরেজির এই প্রস্তুতিটুকুই। আর যেই টপিকগুলো পড়াইলাম আগের স্লাইডে যে টপিকগুলো দেয়া ছিল, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বেন, এই কয়টা টপিক একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আশা করছি যে খুব খুব সুন্দর পরীক্ষা হবে আপনাদের, এবং খুব ভালো নিউজ পাবো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ। সো রাজশাহীতে যারা যাচ্ছেন, এলাকার দুলাভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।